আচ্ছা, এই ক্লাসটা করা উচিত হবে কিনা, এটা কেইউ এবং ডিইউ দুইটাই কভার হবে। যদিও কেইউটা আসলে কালকে, সো কাল কেইউ এক্সাম আছে। চলো আমরা শুরু করি, ঠিক আছে? আমরা লেট করতে চাই না, আমরা শুরু করি। কারণ তোমাদের পরীক্ষা এবং তোমাদের খুব বিজি একটা শিডিউল, আমরা জানি যে হাতে সময় খুবই অল্প, ফলে একদমই লেট করার কোনো সুযোগ আসলে নাই। চলো শুরু করি, বাকিটা আসলে পরে আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো আগামীকাল এক্সাম আছে, বা তার পরের দিন এক্সাম আছে, টানা পরীক্ষা, এবং আমরা সামনেও তোমাদের জন্য বেশ কিছু ক্লাস ইনশাল্লাহ নিয়ে আসতে যাচ্ছি। চলো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি কয়েকটা জিনিস, যে এখানে কোন অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ঢাবি খুবই দুইটার বিশ্লেষণই আমরা নিয়ে আসছি, এবং গত বছরে আসলে কোন অধ্যায় থেকে কয়টা কি প্রশ্ন আসছে, এটা আইডিয়া পেলে তুমি বুঝতে পারবা যে কিরকম কোন অধ্যায়টা কতটুকু ইম্পর্ট্যান্ট। তো এখানে তুমি একটু দেখতে পারো যে উপরের দিকের অধ্যায়গুলা, মানে নিচের দিকের অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে নাই। তো কোষ রসায়ন এর কথা যদি বলি, শৈবাল ছত্রাকের কথা বলি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, উদ্ভিদ প্রজনন, পরিবেশ বিশ্লেষণ, সংরক্ষণ, এগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এবং এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে নাই। হ্যাঁ, ফলে এগুলা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। এইটা এক গেল। তার বাইরে আমি তোমাকে একটু ঢাকা ভার্সিটির জন্য কোন অধ্যায়গুলা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ সেটা একটু আমি তোমাকে ফার্স্টে একটু বলে দিই, ঠিক আছে? যে অধ্যায়গুলো থেকে রিটেন সবচেয়ে বেশি আসে। এক হচ্ছে, আমি যদি বোটানি বলি, এটা হচ্ছে রিটেনের সাজেশন, ঠিক আছে? যে নগ্নবীজি ও আবৃতবীজি থেকে রিটেন সবচেয়ে বেশি আসে। এরপর আসে হচ্ছে 8 নাম্বার, আমি এভাবে লিখি যে বোটানি, বোটানি 7 থেকে প্রশ্ন আসে, 8 থেকে প্রশ্ন আসে। 8টা কিন্তু ছোট্ট চ্যাপ্টার, কিন্তু মোটামুটি ভালোই প্রশ্ন আসে। 9 থেকে প্রশ্ন আসে, 11 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, এই 4টা অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে বোটানিতে। আর জুওলজির কথা যদি বলি, মানে রিটেনের কথা বলতেছি, এবং রিটেনের ক্ষেত্রে তোমরা জানো যে পাশ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধরো তুমি ভাইভাতে তুমি এমসিকিউ তে পাশ করে গেলা, এরপরে রিটেনে কিন্তু তুমি যদি পাশ না করতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি হয় না, এবং রিটেনে পাশ করলেই দেখা যায় যে চান্স পাওয়া যায়। ফলে রিটেনের পাসটা কিন্তু একটা মেইন ফোকাস হওয়া দরকার, এবং মেইন ফোকাসটা যেন তোমার হয়। আর জুওলজিতে হচ্ছে 1 নম্বর অধ্যায় প্রাণীর পরিচিতি, অর্থাৎ 2 নম্বর অধ্যায়টা, 3 নম্বর অধ্যায়টা, 4 নম্বর অধ্যায়টা, এই 4টা অধ্যায় থেকে জুওলজিতে, অর্থাৎ রিটেন সাজেশন হচ্ছে এইটা। একটু লিখে দিই, রিটেন সাজেশন। ওকে, এটা হচ্ছে রিটেন সাজেশন। বোটানি এই 4টা, জুওলজি এই 4টা অধ্যায় থেকে পড়লে আশা করি যে রিটেনে তুমি পাস করতে পারবা। ওকে, জেইউডি এর জন্য ক্লাস নিব আমি, জেইউডি এর জন্য আমি নিব, অথবা জীবন নিবে, কেউ একজন তোমাদের জেইউ এর জন্য ক্লাস নিবে। চলে আসো, এরপর আমরা একটু চলে আসব। তো এখানে আমরা একটু জুওলজির জায়গাটা দেখতেছি, যে জুওলজিতে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসছে। তো এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখতেছি, যে এখানেও হচ্ছে আমার প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিস্থিতি, পরিপাক, শ্বসন, রক্ত সঞ্চালন, অর্থাৎ শর্ট সিলেবাস থেকেই আসলে কোশ্চেনটা আসছে। এখানে কিন্তু শর্ট সিলেবাস থেকেই অ্যাকচুয়ালি তোমার কোশ্চেন আসছে, এখান থেকে কিন্তু শর্টের বাইরে থেকে কোশ্চেন আসে নাই, এখানেও তাই। এখানে যদি একটা কোশ্চেন আমরা আসতে দেখতেছি মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার থেকে। ফলে এইটা গেল। চলো আমরা একটু শুরু করি অধ্যায়টা। তো আমরা ফার্স্টে কোষের গঠন, এইখানেও আমরা কোষের গঠনের একটা বিশ্লেষণ দিয়ে দিচ্ছি, যে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন অ্যাকচুয়ালি আসে। তো এখানে কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা, সেখানে ঢাবিতে অনেক বেশি প্রশ্ন আসে। প্রাথমিক আলোচনা বলতে ওই জড়বস্তুর আগে যে আলোচনা আছে, তারপরে জড়বস্তু, সজীব বস্তু, অর্থাৎ সজীব বস্তু মানে হচ্ছে তোমার যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোর আলোচনা, লাস্টে হচ্ছে বংশগতি বলতে হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, এই জায়গাটা। এখান থেকেও ভালো প্রশ্ন আসে। চলো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলভ করে ফেলি, এবং তার আশপাশ থেকে দেখে ফেলি ইনশাআল্লাহ। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসলে আসে, এবং ফিউচারেও আসার সম্ভাবনা খুব বেশি। তো মানবদেহের সবচেয়ে দীর্ঘতম, অর্থাৎ সবচেয়ে দীর্ঘ মানে সবচেয়ে লম্বা কোষ কোনটা? পেশি কোষ কিন্তু লম্বা, ভালোই লম্বা, কিন্তু পেশি কোষের থেকে বেশি লম্বা হচ্ছে নিউরন সেল। নিউরন সেল সবচেয়ে বেশি লম্বা। কতটুকু লম্বা তুমি কল্পনা করতে পারো? যে 1.37 মিটার লম্বা। 1.37 মিটার একটা নিউরন সেল, 1.37 মিটার। তাইলে পেশি কোষও লম্বা, কিন্তু এতটা লম্বা না। এটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ বা দীর্ঘতম কোষ। তো যদি বলে যে মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটা, ক্ষুদ্রতম কোষ কোনটা বলো তো? অনুচক্রিকা। তো এখানে একটা কাহিনী আছে, অনুচক্রিকাকে কি আমরা কোষ বলি বলতো? কর্পাজল বলি, ব্লাড কর্পাজল। ঠিক কোষ না এরা, এরা কোষের মতো, কারণ এরা বিভাজিত হয় না। যারা কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাকে বিভাজিত হইতে হবে, ফলে ক্ষুদ্রতম কোষ। আবার যদি বলি যে মানবদেহ বাদে, এর বাইরে সবচেয়ে বড় কোষ কোনটা বলতো? উট পাখির ডিম। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, এটা হচ্ছে বৃহত্তম কোষ। বৃহত্তম হচ্ছে উট পাখির ডিম, হচ্ছে সবচেয়ে বড় কোষ।
এরপরে ডিএনএ অণুর সঠিক মডেল তৈরি করে কারা নোবেল পুরস্কার পাইছিল? তো নোবেল পুরস্কার এখানে একটু বলি যে ডিএনএ অণুর ফার্স্ট যে মডেলটা সেটা দিছিল হচ্ছে ড্যানিয়েলি এবং ড্যাফসন। এই যে ড্যানিয়েলি আর ড্যাফসন, ওনারা ফার্স্ট মডেলটা দিছিল। সে মডেলটার নাম ছিল কি বলতো? স্যান্ডউইচ মডেল। নাম ছিল স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচে যেমন দুইটা রুটির মধ্যে মাঝখানে একটু বিফ বা চিকেন থাকে, ঠিক ওরকম যে দুইটা লেয়ার ছিল, এটাকে বলছিল স্যান্ডউইচ মডেল। হ্যাঁ, তো দেখো এই যে দা আর দা, তো দাদা, ধরো তোমার দাদা একটা রেস্টুরেন্টে যে স্যান্ডউইচ খাচ্ছিল, হ্যাঁ, এভাবে মনে রাখতে পারো স্যান্ডউইচ মডেলটা দাদা এবং এটা ফার্স্ট মডেল ছিল। তো এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট মডেল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মডেল হচ্ছে কোনটা বলতো? এই ডিএনএ অণুর মডেল। এটা দিছিল ওয়াটসন এবং ক্রিক। তো এখানে আমাদের এই মডেলটা কে দিছিল ভাইয়া? আমরা সবাই জানি এই মডেলটা দিছিল হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। কি স্তরী? দ্বিস্তরী। এই যে দুইটা স্তর, এটা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড দিয়ে তৈরি। অর্থাৎ এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। ফসফোলিপিড বাইলেয়ার, এটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এখন এই যে ফসফোলিপিড বাইলেয়ার, এই লিপিডটা কি লিপিড বলতো? এই যে ফসফোলিপিডটা, এটা দুই রকম হয়, একটা হচ্ছে জটিল আর একটা হচ্ছে সরল। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফসফোলিপিডটা তার নাম লেসিথিন। সবচেয়ে ইম্পর্টেন্ট ফসফোলিপিডটার নাম হচ্ছে ভাইয়া লেসিথিন। 2 নম্বরে চলে আসো। 3 প্রকার প্রোটিন আছে। এই যে মডেল, এখানে আছে 3 প্রকার প্রোটিন। কয় প্রকার প্রোটিন ভাইয়া? 3 প্রকার প্রোটিন। আরেকটা উপাদান আছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, তো গ্লাইকোক্যালিক্স কি ভাইয়া? এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, এই দুইটা মিলে। আচ্ছা, গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটের সাথে যদি প্রোটিন থাকে তাকে বলে গ্লাইকোপ্রোটিন, কার্বোহাইড্রেটের সাথে লিপিড থাকে তাকে বলে গ্লাইকোলিপিড। এই দুইটা মিলে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটাকে বলে কোষের চিহ্নিতকারক বা একটা কোষের রিকগনাইজার। একটা কোষের চিহ্নিতকারক বা একটা কোষের রিকগনাইজার, একটা কোষের চিহ্নিতকারক বা একটা কোষের রিকগনাইজার। ক্লিয়ার? কেন? কারণ একটা কোষ সুস্থ নাকি অসুস্থ এইটা গ্লাইকোক্যালিক্স দেখে বোঝা যায়। আচ্ছা, এরপরে চলে আসো, আরেকটা জিনিস আছে, সেটাকে বলে কোলেস্টেরল। কোলেস্টেরলটা কিন্তু প্রাণী কোষে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কোলেস্টেরল থাকে কোন কোষে? প্রাণী কোষে। বেশিরভাগ ক্ষেত্রে কোলেস্টেরল থাকে কোন কোষে ভাইয়া? প্রাণী কোষে। ঠিক আছে, তাহলে ফ্লুইড মোজাইক মডেল কে দেন ভাইয়া? একটু আগে আমি ওয়াটসন ক্রিক বলে আসলাম, তাই না? ডিএনএ এর মডেলটা দিছে ওয়াটসন ক্রিক, তাহলে এই মডেলটা নিশ্চয়ই ওয়াটসন ক্রিক দেয় নাই, এটা দিচ্ছে সিঙ্গার এবং নিকলসন। এটা দিচ্ছে সিঙ্গার এবং নিকলসন। এখন চলে আসো, প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুর নাম কি, অর্থাৎ প্রোটিন ফ্যাক্টরি কোনটা, কে প্রোটিন তৈরি করে? তাহলে এখানে দুইটা কনফিউশন তৈরি হয়। একজন আছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আর একজন হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, আর একজন হচ্ছে ভাইয়া প্রোটিন ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা বলতো? গোলগি বডি। তাহলে আমাদের গোলগি বডিকে আমরা বলি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, গোলগি বডি। আর প্রোটিন ফ্যাক্টরি কোনটা বলো? রাইবোজোম। আচ্ছা, শক্তি ঘর কোনটা বলো তো? শক্তি ঘর, পাওয়ার হাউস। পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যদি জিজ্ঞেস করে কোষের শক্তি ঘর কোনটা, কোষের শক্তি ঘর, কোষের শক্তি ঘর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যদি বলে শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা, শক্তি রূপান্তরের অঙ্গাণু, তখন আমাদের বলতে হবে ক্লোরোপ্লাস্ট। শক্তি রূপান্তর বলতে কি বোঝায়? যে সূর্যের আলো যেটা, সেটা হচ্ছে আলোক শক্তি, সেই শক্তি থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায়, সেখান থেকে খাদ্য শক্তি পাওয়া যায়, তাই না? এই ক্লোরোপ্লাস্টে হচ্ছে খাদ্য তৈরি হয়। তো রাসায়নিক শক্তি, খাদ্যের যে শক্তি সেটা অ্যাকচুয়ালি রাসায়নিক শক্তি। তাহলে সূর্যের আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি পাওয়া যায়, ফলে এই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। আর কোষের শক্তি ঘর যেটা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। শক্তি ঘর মাইটোকন্ড্রিয়া, আর শক্তি রূপান্তরের অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ফলে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটা আমাদের অবশ্যই অবশ্যই জানা উচিত।
আচ্ছা আমাকে বলো তো, আরেকটা কনফিউশন, খুবই চমৎকার একটা জিনিস, জিনকে কি বলা হয়? জিনকে বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট। জিনকে বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট, ঠিক আছে? আর জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। তাহলে জিনকে বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট, আর জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। ক্লিয়ার? তাহলে জিন আর জিনোমের পার্থক্য কি? জিনোম হচ্ছে এক সেট জিন। খেয়াল করো, যেমন আমাদের কোষে 2 সেট ক্রোমোজোম থাকে। তোমরা জানো যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কেন? কারণ প্রত্যেকটার জোড়া থাকে, এই যে এক নাম্বারের 2টা, 2 নাম্বারের 2টা, 3 নাম্বারের 2টা, এভাবে এই সাইডে 23টা থাকে, তার জোড়া আর 23টা থাকে, মোট 23 জোড়া বলে। তো এই 23 জোড়া ক্রোমোজোমের যে জিন, তাকে বলা হয় একটা জিনোম। তাহলে আমাদের কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, আর এই 23টাকে একটা জিনোম, মানে 23টা ক্রোমোজোমের যত জিন আছে তাদেরকে একটা জিনোমে বলা হয়। আবার এই যে 23টা, তার ক্রোমোজোমে যত জিন আছে তাদেরকে বলা হয় আর একটা জিনোম। ফলে একটা কোষে কিন্তু দুইটা জিনোম থাকে, বা এক জোড়া জিনোম থাকে। ফলে জিনোম হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট, আর জিন হচ্ছে জীবনের ব্লুপ্রিন্ট। আচ্ছা বলো তো, তোমরা কমেন্টে বলো যে জীবনের ভাষা কোনটা? হ্যাঁ, এটার পিডিএফটা দেওয়া হবে, আমাকে একটু বলতে হবে জীবনের ভাষা কোনটা। প্রোটিন হচ্ছে জীবনের ভাষা। প্রোটিনকে বলা হয় ভাইয়া জীবনের ভাষা, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। এই জায়গাটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কোন আকৃতির? তোমরা জানো যে ক্রোমোজোম আসলে ভি, এল, জে, আই, এই 4 আকৃতির হয়। তো ক্রোমোজোমের ক্ষেত্রে তোমরা জানো যে এই যে 4 ক্রোম আকৃতি হয়, তো অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ এখানে দেখো, এখানে সেন্ট্রোমিয়ার থাকে এখানে একেবারে মাঝখানে, তো মাঝখানেকে বলে মেটাসেন্ট্রিক। তো মাঝখানে থাকলে সেটাকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক। আচ্ছা, যদি মাঝখান থেকে একটু সরে আসে, একটু এখানে চলে আসছে, সেন্ট্রোমিয়ারটা একটু সরে আসছে, তো একটু সরে মানে সাব মানে নিচে, তাহলে মাঝখানের থেকে একটু নিচে সরে আসছে, ফলে সেটাকে সাব মেটাসেন্ট্রিক বলে। আচ্ছা, আর এখানে ক্রোমোজোম থাকে এখানে, এই যে এখানে, অর্থাৎ একেবারে প্রান্তের কাছাকাছি, ফলে এটাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। আর এই যে ক্রোমোজোমটা, এর যে সেন্ট্রোমিয়ার, এটা থেকে একেবারে প্রান্তে, ফলে এটাকে বলে টেলোসেন্ট্রিক। টেল মানে হচ্ছে প্রান্ত, এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। ফলে অ্যাক্রোসেন্ট্রিক মানে হচ্ছে এটা যে আকৃতির হয়। কোন আকৃতির ভাইয়া? যে আকৃতির। অ্যাক্রোসেন্ট্রিকটা হয় যে আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিকটা হয় ভাইয়া যে আকৃতির। ফলে মেটা, সাবমেটা, অ্যাক্রো এবং টেলোসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক দেখা যায় হচ্ছে সোলানাম নিগ্রামে। সোলানাম নিগ্রাম, এটাকে বাংলায় বলে তিত বেগুন, তিত বেগুন বলে। হ্যাঁ, আর অ্যাক্রোসেন্ট্রিক যেটা, এইটা পাওয়া যায় হচ্ছে ঘেটু কচুতে। কোথায় ভাইয়া? ঘেটু কচু, ঘেটু কচুতে পাওয়া যায় অ্যাক্রোসেন্ট্রিক। ক্রোমোজোমকে ঘিরে যে পাতলা আবরণ থাকে তার নাম কি? তো এটার নাম হচ্ছে পেলিকল। যদিও ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বিজ্ঞানীরা এটা অস্তিত্ব আবিষ্কার করতে পারেন নাই। এই পেলিকল জিনিসটা কাইন্ড অফ বিজ্ঞানীদের একটা কল্পনা, যে ক্রোমোজোমের বাইরে একটা পাতলা আবরণ আছে। জাস্ট ইমাজিন যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আমরা এটা ধরতে পারি নাই, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আমরা এটা ধরতে পারি নাই। তাহলে ক্রোমোজোমকে ঘিরে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলে? আচ্ছা, জিনোম কি? জিনোম হচ্ছে জিনের সমষ্টি, এক সেট জিনকে জিনোম বলে। অ্যানুলি কি? অ্যানুলি সার্কুলি কোথায় দেখছো? রুই মাছের আইসে, তাই না? রুই মাছের আইসের ক্ষেত্রে তোমরা জানো যে বার্ষিক বৃদ্ধি রেখাকে বলে অ্যানুলি। অর্থাৎ এটা দেখে একটা রুই মাছের বয়স বের করা যায়, একটা রুই মাছের বৃদ্ধি হার, অর্থাৎ কি হারে বড় হচ্ছে সেটা বের করা যায়। অর্থাৎ রুই মাছের বার্ষিক বৃদ্ধি রেখা, এটাকে বলা হয় অ্যানুলি, বৃদ্ধি রেখা, এটাকে অ্যানুলি বলে। আর ক্রোমাটিন, টিন মানে হচ্ছে সুতা, অর্থাৎ ক্রোমোজোমটা যখন সুতার মতো থাকে, এই ক্রোমাটিন দেখা যায় ইন্টারফেস দশায়। কোন দশায় ভাইয়া? ইন্টারফেস। তাহলে ইন্টারফেস দশায় হচ্ছে ক্রোমাটিন দেখা যায়, ইন্টারফেস দশায় ক্রোমাটিন দেখা যায়। লাস্টে আমরা পেলিকল, অর্থাৎ ক্রোমোজোমের চারদিকে একটা পাতলা আবরণ কল্পনা করেন বিজ্ঞানীরা, সেটাকে পেলিকল বলে। ফলে অ্যান্সারটা পেলিকল হবে, কারণ ওনারা একটা পাতলা আবরণ কল্পনা করেন, নট যে এটা আসলে প্রুভড। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক কোনটি? তো এটা বেশ সুন্দর একটা প্রশ্ন আমার কাছে মনে হয়, যে নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক বলতে আসলে কি বোঝাচ্ছে।
তার আগে তোমাকে সিম্পলি একটা জিনিস আমি একটু বোঝাই, দেখো তার আগে এই যে পেপটাইড বন্ধন কোথায় দেখা যায় বলো তো? এই যে অ্যামিনো অ্যাসিড গুলা, এই যে একটা অ্যামিনো অ্যাসিড তার সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তো যখন দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় কি বন্ধনে যুক্ত হয় বলতো? পেপটাইড বন্ধনে। দুটো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় পেপটাইড বন্ধন দিয়ে, আর তৈরি হয় কি বলতো? প্রোটিন। প্রোটিন তৈরিতে মিনিমাম 50+ অ্যামিনো অ্যাসিড লাগে, মিনিমাম 50, ম্যাক্সিমাম প্রোটিন গুলো 100টার উপরে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। আচ্ছা, নাইট্রোজেন বেস, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এই জায়গাগুলা কানেক্টেড, যে নাইট্রোজেন বেস আর হচ্ছে তোমার পেন্টোজ সুগার, আমি এখানে সুগার লিখলাম, নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার মিলে কি তৈরি করে? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড তৈরি করে। হ্যাঁ, এই যে নিউক্লিওসাইড এর সাথে যুক্ত হয় ফসফরিক অ্যাসিড। কি যুক্ত হয় ভাইয়া? ফসফরিক অ্যাসিড, H3PO4। ফসফরিক অ্যাসিড যখন যুক্ত হয় তখন তাকে বলে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত হয়ে তৈরি করে একটা নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ সেটা ডিএনএ হতে পারে আর এনএ হতে পারে। আমি যদি এখন বলি নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক কোনটা, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। ফলে গাঠনিক একক বলো আর পুনরাবৃত্ত একক বলো, এটা একই জিনিস, ফলে অ্যান্সারটা হবে নিউক্লিওটাইড। অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে নিউক্লিওটাইড। অ্যান্সারটা হবে নিউক্লিওটাইড। ওকে, আচ্ছা, ডিএনএ অনুলিপনের জন্য কোন এনজাইমটা আসলে লাগবেই, কোন এনজাইমটা আসলে মাস্ট? তো এখানে একটু বলি, ডিএনএ অনুলিপন মানে বলে রেপ্লিকেশন, অর্থাৎ যখন একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয় আমরা এটাকে রেপ্লিকেশন বলছি। যখন একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয় আমরা এটাকে বলছি রেপ্লিকেশন। যখন ওই ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হচ্ছে, মেসেঞ্জার আরএনএ, তখন আমরা তাকে বলতেছি ট্রান্সক্রিপশন। আমরা কি বলছি ভাইয়া? ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যখন একটা প্রোটিন তৈরি হচ্ছে তখন আমরা তাকে বলতেছি ট্রান্সলেশন। ওকে, এখন এই যে রেপ্লিকেশনের জন্য এনজাইম লাগে, তো এটার প্রধান এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কোনটা ভাইয়া? ডিএনএ পলিমারেজ। আচ্ছা, ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় এখানে কি লাগে ভাইয়া? আরএনএ পলিমারেজ। এই ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে প্রধান এনজাইম হচ্ছে আরএনএ পলিমারেজ। আর এই যে ট্রান্সলেশনটা আমরা বলি, প্রোটিন তৈরিকে বলে ট্রান্সলেশন, এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়। এবং এই প্রোটিন তৈরির ক্ষেত্রে কোডনের ব্যাপার আছে। কোডন মানে তিনটা বেজ মিলে তৈরি করে একটা কোডন। কি করে? একটা কোডন তৈরি করে। তো কোডনের ক্ষেত্রে স্টার্ট কোডন কোনটা, মানে ট্রান্সলেশন শুরু করে, মানে কোডন মানে এভাবে চিন্তা করতে পারো যে নির্দেশ দেয় যে এই ট্রান্সলেশন শুরু করো। তাহলে স্টার্ট কোডন যে ট্রান্সলেশন শুরু করে সে হচ্ছে AUG। এবং প্রথম যে অ্যামিনো অ্যাসিড, এক একটা কোডন এক একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। কাকে কোড করে? অ্যামিনো অ্যাসিডকে। তো AUG কোন অ্যামিনো অ্যাসিডকে কোড করে ভাইয়া? ক্লাস শেষে আমি মেডিলজি পেজে বা আমাদের যে ওয়েবসাইট ভার্সিটি স্কোয়াড ওয়েবসাইটে হচ্ছে এটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে? ভার্সিটি স্কোয়াড ওয়েবসাইটে এটা আমি অ্যাড করে দিব। ওকে, তাহলে স্টার্ট কোডনটা হচ্ছে AUG, এবং এই স্টার্ট কোডনের ক্ষেত্রে এই AUG যে অ্যামিনো অ্যাসিডকে কোড করে তার নাম মেথিওনিন। যে অ্যামিনো অ্যাসিডকে কোড করে তার নাম হচ্ছে মেথিওনিন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এতটুকু জেনে নিলাম। চলে আসো, গাঠনিক জিন, প্রমোটার জিন, অপারেটর জিন এবং রেগুলেটর জিন, এই সবগুলা জিন, অর্থাৎ খেয়াল করো আদি কোষ আছে, আদি কোষে যে জিনগুলা থাকে, তো জিনগুলা কয়েকটা জিন মিলে একটা কাজ করে, ঠিক আছে? কয়েকটা জিন মিলে একটা কাজ করে আদি কোষের ক্ষেত্রে। তো ওই যখন এই সবগুলা জিন মিলে একটা ইউনিটের মতো তৈরি করে, হ্যাঁ, যে ধরো 4-5 জন মিলে যে এই আমি এটা করব তুমি এটা করবা, চলো আমরা একটা ইউনিট হিসেবে কাজ করি, তো সেই ইউনিটটাকে বলা হয় অপেরন। অর্থাৎ আদি কোষে জিন প্রকাশের ইউনিট, জিন প্রকাশের যে ইউনিট সেটাকে বলা হচ্ছে অপেরন। তাহলে আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন, এবং এই অপেরনে 4 রকম জিন থাকে: গাঠনিক জিন, প্রমোটার জিন, অপারেটর জিন এবং
রেগুলেটেড জিন। আচ্ছা, এখানে লিথাল জিনের কথা বলা আছে। লিথাল জিন মানে কি? লিথাল ওয়েপন, এরকম নাম শুনছো কিনা? যে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার লিথাল ওয়েপন ইউজ করছে। লিথাল ওয়েপন মানে মারণঘাতী অস্ত্র। লিথাল মানে যেটা ইউজ করলে তুমি মারা যেতে পারো বা যে কেউ মরে যাবে। লিথাল জিন হচ্ছে যার কারণে কোনো জিন মারা যায় বা কোনো প্রাণী মারা যায়, সেই জিনের নাম হচ্ছে লিথাল জিন। সেই জিনের নাম লিথাল জিন। আচ্ছা আচ্ছা, তো এরপরে আমরা কোষ বিভাজন অধ্যায়ে চলে আসব। এরপর আমাদের অধ্যায়টার নাম হচ্ছে কোষ বিভাজন। তো কোষ বিভাজন অধ্যায়টা খুব ছোট্ট একটা অধ্যায়। চলো আমরা একটু শুরু করি। তো এখানে মাইটোসিসের যে ধাপগুলা সেটা একটু জানতে হয়, মিওসিসের কোন ধাপে কি হয় সেটা আমাদের একটু জানতে হয়, ঠিক আছে? তাহলে মাইটোসিস এবং মিওসিসে যেমন আমরা যদি একটু বলি নিউক্লিওলাস। আচ্ছা, প্রথমত মাইটোসিসের 5টা ধাপ তোমরা জানো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা একটু লিখে ফেলি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা এভাবে ধরতে পারি না? 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপ এবং 5 নাম্বার ধাপ। এটা হচ্ছে মাইটোসিসের 5টা ধাপ। তো এই মাইটোসিসের 5টা ধাপে আমি যদি এভাবে মার্ক করি, ধরো নিউক্লিওলাস, এভাবে লিখি, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ এর বিলুপ্তি, এটা যদি বলি যে ঘটতে শুরু করে, সেটা হচ্ছে প্রোফেজে অর্থাৎ 1 নাম্বার ধাপে। আর যদি বলি বিলুপ্তি ঘটে, সেটা 2 নাম্বার ধাপে। আর যদি বলি সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সেটা 3 নাম্বার ধাপে। যদি বলি সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সেটা হবে 3 নাম্বার ধাপে, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ আর মেটাফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। আর একটা চমৎকার জিনিস তোমাকে দেখাই, যে ক্রোমোজোম, এই যে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড হয়, ক্রোমোজোম থেকে ক্রোমাটিড অর্থাৎ ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হয়, এটা কিন্তু 1 নাম্বার ধাপে অর্থাৎ প্রোফেজে। হ্যাঁ, আর সেন্ট্রোমিয়ার থেকে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়, অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয় হচ্ছে 2 নাম্বার ধাপে। সেন্ট্রোমিয়ার থেকে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়, সরি, এটা মেটাফেজে হয় 3 নাম্বার ধাপে। অপত্য সেন্ট্রোমিয়ার হয় হচ্ছে 3 নাম্বার ধাপে। আর যদি বলি 4 নাম্বার ধাপে অর্থাৎ অ্যানাফেজে, ওই যে ক্রোমাটিড গুলা হয়েছিল না ক্রোমোজোম থেকে ক্রোমাটিড, অ্যানাফেজে ওই ক্রোমাটিড গুলা আলাদা হয়ে নতুন করে ক্রোমোজোমে পরিণত হয়, অর্থাৎ ওই ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যায় এবং ওইখান থেকে ওইটাকে আমরা তখন ক্রোমোজোম বলি। তাহলে ক্রোমাটিড থেকে আবার ক্রোমোজোম পাওয়া যায় হচ্ছে অ্যানাফেজে। ক্রোমাটিড থেকে আবার ক্রোমোজোম পাওয়া যায় কোন ধাপে? অ্যানাফেজে। আরেকটা কনফিউশন হয়, স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র, এটা সৃষ্টির সূচনা হয় হচ্ছে প্রোফেজে, আর স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় 2 নাম্বার ধাপে, প্রোমেটাফেজে। তাহলে আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা, অর্থাৎ সৃষ্টি হয় বললে 2 নাম্বার ধাপ, আর যদি বলে সৃষ্টির সূচনা তখন বলতে হবে 1 নাম্বার ধাপ। সৃষ্টির সূচনা বললে 1 নাম্বার ধাপ, আবার বলি সৃষ্টির সূচনা বললে 1 নাম্বার ধাপ, সৃষ্টির সূচনা বললে 1 নাম্বার ধাপ। ওকে, তাহলে এই জায়গাটা আমরা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসো কোন দশায় ক্রোমোজোমের মধ্যে সিনাপসিস ঘটে। কি ঘটে ভাইয়া? কোন দশায় হচ্ছে সিনাপসিস ঘটে? তো তোমরা জানো যে মিওসিস, এটাকে 2টা ভাগে ভাগ করি আমরা। কি কি বলতো? মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এবং মিওসিস 2। এখন এই যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর আবার ভাগ আছে। যেমন মিওসিস 1 কে আবার 4টা ভাগে ভাগ করা যায়, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর টেলোফেজ 1। তাহলে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 আর
টেলোফেজ 1। এখন খেয়াল করো ভাইয়া, এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রোফেজ 1 এর আবার কয়েকটা ধাপ আছে, তাই না? তোমরা জানো লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর একটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস অর্থাৎ মিওসিস 1 এর প্রোফেজ 1 এর যে উপধাপগুলো রয়েছে সেগুলা হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং যে ডায়াকাইনেসিস। তো এই প্রত্যেকটা ধাপে কিছু ইউনিক শব্দ আছে, এই শব্দগুলা প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, যেমন এই যে জাইগোটিনে আছে জাইগো মানে জোড়া, জাইগো মানে জোড়া। তো জাইগোটিনে দুইটা শব্দ আছে, বাইভ্যালেন্ট আর সিনাপসিস। বাইভ্যালেন্ট আর সিনাপসিস, এই যে জোড়া বাঁধার যে প্রক্রিয়া এটাকে বলে সিনাপসিস। তাহলে পরীক্ষায় যদি আসে বাইভ্যালেন্ট সিনাপসিস কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, তাহলে বলতে হবে জাইগোটিন। আর প্যাকাইটিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো প্যাকাইটিনে তিনটা শব্দ আছে, শব্দ তিনটা কি কি বলতো? টেট্রাড, অর্থাৎ 4টা ক্রোমাটিড দেখা যায় যেটাকে টেট্রাড বলে। এরপরে কায়াজমা, এক্স আকৃতির মতো দেখা যায়, এটাকে কায়াজমা বলে। আর ক্রসিং ওভার, অর্থাৎ ক্রোমোজোমের অংশের বিনিময়, ক্রোমোজোমের এরকম এক্স আকৃতির মতো, এটাকে কায়াজমা বলে। এবং তখন যেটা হয় যে অংশের বিনিময় হয়, অর্থাৎ এই ক্রোমোজোমেরটা এই ক্রোমোজোমে যায়, ওই ক্রোমোজোমেরটা এই ক্রোমোজোমে যায়, ফলে আমরা জিনগত যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশন বা ভিন্নতা সেটা দেখতে পাই। ফলে প্যাকাইটিনের সাথে 3টা ধাপ জড়িত, টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার। আর জাইগোটিনে বাইভ্যালেন্ট আর সিনাপসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো তুলে দিয়ে বলবে এই শব্দটা কোন প্রক্রিয়ার সাথে জড়িত। এরপর চলে আসো, প্রথম মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে। দেখো একটু আগেই আমরা এটা সলভ করে আসছি যে কোন দশায় ক্রসিং ওভার ঘটে, প্যাকাইটিন। এখন দেখো যে আমরা যদিও ডিউর কোশ্চেন গুলো আনছি, কিন্তু সাথে সাথে আমরা এটাও দেখাইতে চাইছি যে দেখো এই প্রশ্নগুলা কোন কোন ভার্সিটিতে আসে এবং মনে হয় 1 বছর পর পরই আসে, যে না এইবার এই প্রশ্নটা দিতে হবে, এই প্রশ্নটা গত বছর দিই না, এই বছর না দিলে কেমন ভাল লাগতেছে না, এরকম একটা ব্যাপার। তুমি দেখো মানে প্রশ্ন করার স্টাইল দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তো চলে আসো কোষ রসায়ন, এটা আসলে শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার, ফলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। তবে আসতে একদমই পারে না এমন না, আসার ছোট্টখাটো সম্ভাবনা আসলে আছে, তবে সাধারণত এখান থেকে খুব কম প্রশ্ন এসে থাকে, তোমরা জানো। তো এখানে একটু চলে আসো, নিচের কোনটা পনির তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতেছি যে পনির তৈরিতে কিন্তু রেনিন, দেখছো পনির এই র দিয়ে মনে রাখবা রেনিন, ব্যাপারটা খুব সহজ না? আচ্ছা, এরপরে আসো, ফলের রস পরিষ্কারে কোনটা? পেকটিন। ফলের রস পরিষ্কারে ব্যবহৃত হয় পেকটিন। এটাও মজা, দেখছো দেখছো পতে পরিষ্কার, পথে পেকটিন। আর পনিরের র দিয়ে হচ্ছে রেনিন, পনিরের র দিয়ে কি মনে রাখবো? রেনিন। এখন চলে আসো ট্রিপসিন, এটা খুব ইম্পর্টেন্ট। চোখের ছানির অস্ত্রোপচারে, চোখের ছানির অস্ত্রোপচারে কোনটা ব্যবহৃত হয়? ট্রিপসিন নামক এনজাইম ব্যবহৃত হয় চোখের ছানির অস্ত্রোপচারে। চোখের যে ছানি পড়ে সেই ছানির অস্ত্রোপচারে হচ্ছে ট্রিপসিন এনজাইমটা ব্যবহৃত হয়। কোনটা ব্যবহৃত হয়? ট্রিপসিন। এরপর চলে আসো, আর একটা দুইটা একটু জানতে হয়, যেমন ইউরোবাইলেজ। ইউরোবাইলেজ নামে একটা এনজাইম আছে, এটা হচ্ছে তোমার ব্রেইনে এবং কখনো কখনো আমাদের ধমনীতে ব্লাড ক্লটিং হয়, ব্লাড জমাট বেঁধে যায়। তো ওই জমাট রক্ত গলানোর জন্য ইউরোবাইলেজ এনজাইমটা ব্যবহৃত হয়। তাহলে মস্তিষ্ক ধমনীর জমাট রক্ত গলাতে, মস্তিষ্ক ও ধমনীর জমাট রক্ত গলাতে। আচ্ছা, কৃমিনাশক একটা এনজাইম আছে, সেই এনজাইমটার নাম কি জানো? এটা আমাদের হাসান স্যারের বইয়ে নাই, অন্যান্য স্যারের বইয়ে আছে, সেটা হচ্ছে ফেমিন। তাহলে কৃমিনাশক একটা এনজাইম আছে, কৃমিনাশক, যেটাকে আমরা বলি ফেমিন। হ্যাঁ, তাহলে কৃমিনাশকটা হচ্ছে ভাইয়া ফেমিন, কৃমিনাশকটা ফেমিন। তাহলে মস্তিষ্ক ধমনীর জমাট রক্ত গলাতে এটা কি বলছি ভাইয়া? ইউরোবাইলেজ। মস্তিষ্ক ধমনীর জমাট রক্ত গলাতে হচ্ছে ইউরোবাইলেজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা অণুজীবে চলে আসতেছি। অণুজীবের যে জায়গাটা,
ওকে, ঠিক আছে। তাহলে সংক্রমণ করতে সক্ষম ভাইরাসকে অনেকে কি বলে? তো প্রথমত একটা ভাইরাস দেখতে ঠিক এরকম, মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ এই ভাইরাস কিন্তু ডিএনএ হইতে পারে, নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ হতে পারে বা আরএনএ হতে পারে। অর্থাৎ ওই ভাইরাসের গঠন যদি ডিএনএ থাকে তাহলে ওটাকে ডিএনএ ভাইরাস বলে, ওই ভাইরাসের গঠনে যদি আরএনএ থাকে ওই ভাইরাসটাকে আরএনএ ভাইরাস বলে, ওই ভাইরাসটাকে আরএনএ ভাইরাস বলে। তো এর বাইরে প্রোটিন থাকে, প্রোটিনের একটা আবরণ থাকে, প্রোটিনের একটা আবরণ থাকে যেটাকে আমরা ক্যাপসিড বলি। কি বলি ভাইয়া? তাহলে মাঝখানে থাকে ডিএনএ বা আরএনএ, তার বাইরে হচ্ছে প্রোটিনের একটা আবরণ থাকে যেটাকে আমরা ক্যাপসিড বলি। ক্যাপসিড কি বলি? ক্যাপসিড। ওকে, তো এর বাইরে কখনো কখনো ভাইরাসগুলোর সাধারণত সংক্রমণ ক্ষমতা থাকে, সাধারণত সংক্রমণ ক্ষমতাটা থাকে। তো ধরো ডিএনএ আরএনএ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, প্রোটিন আবরণ বা ক্যাপসিড এটা 2 নাম্বার এলিমেন্ট, আর সংক্রমণ ক্ষমতা হচ্ছে 3 নাম্বার এলিমেন্ট। কি বলছি ভাইয়া? এই যে সংক্রমণ ক্ষমতাটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি 3 নাম্বার এলিমেন্ট। এখন একটু চলে আসো, 12 1 2 এলিমেন্ট আছে হচ্ছে নিউক্লিয় ক্যাপসিডে, অর্থাৎ 3 নাম্বারটা নাই। তাহলে নিউক্লিয় ক্যাপসিডের ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে 12, অর্থাৎ সংক্রমণ ক্ষমতা বিহীন যেটা, 3 নাম্বারটা নাই, তাই এটা 12 বলতেছি। তাহলে 13 কোনটা জানো? 13টা কি বলতো? 13টা হচ্ছে ভিরয়েড, অর্থাৎ ভিরয়েড হচ্ছে আরএনএ অ্যাকচুয়ালি, মানে ডিএনএ হবে না ভিরয়েডটা কখনো, এটা আরএনএ হয়। তো খেয়াল করো ভিরয়েড হচ্ছে 1 আর 3 আছে, অর্থাৎ এটা আরএনএ আছে, আর 3 মানে হচ্ছে সংক্রমণ ক্ষমতা আছে, ক্যাপসিডটা নাই, ক্যাপসিডটা নাই, এটা হচ্ছে ভিরয়েড। এরপরে আসো প্রিয়ন হচ্ছে 23। তাহলে 23 কি ভাইয়া? 23 মানে হচ্ছে এই ডিএনএ বা আরএনএ নাই, জাস্ট হচ্ছে এই এইটা আছে আর এইটা আছে, সংক্রমণ ক্ষমতা আছে আর ক্যাপসিড আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রিয়ন। আর ভিরিয়নটা হচ্ছে সুন্দর, এখানে সব আছে, ভিরিয়নের সব আছে, 1 আছে 2 আছে 3 আছে। তাহলে ভিরিয়নের হচ্ছে এই যে 1 2 3। তাহলে ভিরিয়নের ক্ষেত্রে কি বলবো ভাইয়া? 1 2 3। ক্লিয়ার? ভিরিয়নের ক্ষেত্রে যেটা আমরা বলছি সেটা হচ্ছে 1 2 3। কোন ব্যাকটেরিয়ার একটা মাত্র ফ্লাজেলা থাকে? কোন ব্যাকটেরিয়ার একটা মাত্র ফ্লাজেলা? তো এটাকে মনোট্রাইকাস বলে। তো আমরা এখানে কিছু বিখ্যাত ব্যাকটেরিয়া সম্পর্কে একটু জানবো, তো আর কিছু আসলে না। তো মনে রাখবা একটা ফ্লাজেলা থাকে হচ্ছে কলেরাতে, এটাকে মনোট্রাইকাস বলে, মনোট্রাইকাস বা মনোট্রিকাস। তাহলে এটা হচ্ছে কলেরা, ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা, এটা হচ্ছে একটা। আর আরেকটা আছে পেরিট্রাইকাস। পেরি মানে কি জানো? চারদিকে, মানে চারদিকে ফ্লাজেলা যেহেতু থাকে এটাকে পেরিট্রাইকাস বলে। তো পেরিট্রাইকাস যেটা, এটা দেখা যায় বিখ্যাত ইকোলাইতে, বিখ্যাত ইকোলাইতে। এর বাইরে সালমোনেলা ব্যাকটেরিয়াতেও এটা দেখা যায়, সালমোনেলা। তাহলে ইকোলাইতে আর সালমোনেলাতেও এই পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া দেখা যায়। মনোট্রাইকাস দেখা যায় হচ্ছে কলেরাতে, আবারও বলছি মনোট্রাইকাস দেখা যায় কলেরাতে। এরপর চলে আসো, আলুর স্ক্যাব রোগ সৃষ্টিকারী অণুজীব কোনটি? আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে আলুর স্ক্যাব রোগ সৃষ্টিকারী অণুজীব কোনটি? জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, তাহলে আলুর স্ক্যাব রোগ সৃষ্টিকারী অণুজীব কোনটা? ভাই স্ক্যাব থেকে স্ক্যাবিস, স্ক্যাবিস স্ক্যাব চেনা চেনা লাগতেছে না? ধরো তুমি এটা পড়ে যাও নাই, তুমি এটা পড়ে যাও নাই, তারপর একটু চেষ্টা করা উচিত না বলো তো? তাহলে স্ক্যাব থেকে স্ক্যাবিস, ফলে আইডিয়া করে দাগাইলেও কিন্তু এটা হয়ে যাবে। ফলে এই জায়গাগুলোতে এই সুযোগগুলো একটু চেষ্টা করতে হবে, যে স্ক্যাব স্ক্যাবিস চেনা চেনা লাগতেছে, তাই না? তবুও চেনা, তাহলে এটাই দাগাই দিয়ে আসবো। এই যে জ্যান্থোমোনাস সাইট্রি, এটা কি জানো? এটা দিয়ে লেবুর ক্যান্সার হয়। আচ্ছা তুমি আমাকে বলো তো, লেবুতে কি অ্যাসিড থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তাহলে জ্যান্থোমোনাস সাইট্রি, এটা দিয়ে কি হবে? লেবুর ক্যান্সার হবে। এই যে ট্রিটি কি, হ্যাঁ এইটা হচ্ছে আখের একটা রোগ হয় টুন্ডু, নামটা বেশ সুন্দর, টুন্ডু। আখের একটা রোগ হয়, এটা হচ্ছে টুন্ডু রোগ। এই রোগটা হয় এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রিটিকি দিয়ে। আর ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটার নাম তুমি শুনছো যে
এই যে বোটুলিনাম, এখানে থাকে বোটুলিন নামে এক ধরনের বিষ। কি থাকে ভাইয়া? বোটুলিন নামে এক ধরনের বিষ থাকে। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এখানে থাকে বোটুলিন নামে এক ধরনের বিষ। এবং এই বোটুলিন নামে যে বিষটা, এটা থেকে হয় হচ্ছে বোটুলিজম। কি হয়? বোটুলিজম। বোটুলিজম কি? বোটুলিজম হচ্ছে এক ধরনের বিষক্রিয়া, যার কারণে খাদ্যে বিষক্রিয়া, যার কারণে তুমি মারা পর্যন্ত যেতে পারো, যার কারণে তুমি মারা পর্যন্ত যেতে পারো। আচ্ছা, এরপরে চলে আসো গোদ রোগ সৃষ্টিকারী পরজীবীর নাম কি। তো একটু আগে আমরা জ্যান্থোমোনাস সাইপ্রি কিন্তু দেখে আসলাম। তো এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে উচেরিয়া ব্যানক্রপ্টি। এটা হচ্ছে গোদরোগ করে, বা এটাকে এলিফ্যান্টিয়াসিস বলে। গোদরোগ বা ইংরেজিতে বলে এলিফ্যান্টিয়াসিস। এলিফ্যান্টিয়াসিস। এবং এই যে গোদরোগ বা এলিফ্যান্টিয়াসিস, এটা হচ্ছে আমাদের লসিকা তন্ত্রে অ্যাটাক করে। কোথায় ভাইয়া? লসিকা তন্ত্র। এই গোদরোগ বা এলিফ্যান্টিয়াসিসের জন্য আমাদের লসিকা তন্ত্র আক্রান্ত হয়। কোনটা আক্রান্ত হয় ভাইয়া? লসিকা তন্ত্র আক্রান্ত হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে কিউলেক্স মশা, এই কিউলেক্স মশার নাম শুনছো? কিউলেক্স মশার কারণে কোন জ্বর হয় বা কোন রোগ হয় তুমি জানো? বলো তো, কি রোগ হইতে পারে কিউলেক্স মশার জন্য, কিউলেক্স মশার কামড়ে? তো এই যে এডিস ফ্যাটগ্যাস না, এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস, তোমরা শুনছো যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, এটা হয় এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাসের জন্য। মানুষের মধ্যে সেরিব্রাল ম্যালেরিয়া বা ব্ল্যাক ওয়াটার ফিভার বা ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, অর্থাৎ ম্যালেরিয়া কিন্তু অ্যাকচুয়ালি 4 রকম। ম্যালেরিয়া কয় রকম ভাইয়া? ম্যালেরিয়া কিন্তু আসলে 4 রকম হয়। হ্যাঁ, তার আগে তোমাকে একটা জিনিস বলি, তুমি এরকম প্রাইমারি শোনো না? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়ার্টারনারি, শুনছো কিনা? প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, টার্সিয়ারি মানে 3 ডিগ্রি, কোয়ার্টারনারি মানে 4 ডিগ্রি। ওই যে কোয়ার্টার ফাইনাল হয় ক্রিকেটে, ফুটবলে, তো এটা হচ্ছে 4, মানে 8টা থেকে 4টা বাছাই করে নেওয়া হয়, এই জন্য এটাকে বলে কোয়ার্টার ফাইনাল। তো মানে 4টা কে নেওয়ার জন্য যেটা হয়। তো ম্যালেরিয়ার 4 রকম জীবাণু আছে। ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। তো প্লাজমোডিয়ামের আমি পি দিয়ে লিখছি। তো প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম আছে, ফ্যালসিপ্যারাম, ঠিক আছে। প্লাজমোডিয়াম আছে ফ্যালসিপ্যারাম। এরপর আছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, ম্যালেরিয়া। তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভালি বা ওভাল যাই বলো। তো প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম হচ্ছে ভাইভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ওভাল। তো এখানে একটু বলি যে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম যেটা প্যারাম, এটাকে বলে ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট মানে কি জানো? প্রকট, খুবই ভয়ঙ্কর। ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, টার্সিয়ান। এটাকে কিন্তু সেরেব্রাল ম্যালেরিয়াও বলে। সেরেব্রাল, বলতো এই যে সেরেব্রাম, সেরেব্রাল, এগুলো কোথায় থাকে? আমাদের মস্তিষ্কে না? সেরেব্রাল ম্যালেরিয়া বলে। ঠিক আছে, তাহলে কি বলে ভাইয়া? ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া বলে বা সেরেব্রাল। সেরেব্রাল, আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ার আছে, আমাদের মস্তিষ্কের মেইন দুইটা অংশ হচ্ছে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার। তো আমাদের ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়াকে বলে সেরেব্রাল ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা, এটাকে বলে কোয়ার্টার্ন, কোয়ার্টার্ন ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কে বলে বিনাইন। বিনাইন শব্দের অর্থ মৃদু। বিনাইন শব্দের অর্থ কি ভাইয়া? মৃদু। টার্সিয়ান ম্যালেরিয়া। এই ওভাল যেটা, এটাও হচ্ছে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। মাইল্ড, মাইল্ড মানেও মৃদু, টার্সিয়ান ম্যালেরিয়া। এখন একটা জিনিস চলে আসো, যে টার্সিয়ান মানে কি বলতো? এই যে এইটা টার্সিয়ান, এটা টার্সিয়ান, এটা টার্সিয়ান, আর এটা কোয়ার্টার্ন। টার্সিয়ারি মানে 3 ডিগ্রি, 3 ডিগ্রি মানে তৃতীয়, মানে প্রতি তৃতীয় দিনে জ্বর আসে। তৃতীয় দিন মানে কি? 48 ঘন্টা পর পর জ্বর আসে। তো খেয়াল করে দেখো যে টার্সিয়ান যেগুলা, সেগুলাতে 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর কোয়ার্টার মানে 4 ডিগ্রি, 4 ডিগ্রি মানে চতুর্থ দিনে জ্বর আসে। চতুর্থ দিন মানে 72 ঘন্টা পর, মানে 3 দিন পরে, মানে প্রতি 72 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে এখানে কতক্ষণ পর পর জ্বর আসে? প্রতি 72 ঘন্টা পর পর জ্বর আসে। ক্লিয়ার? আর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা কি?
যে তোমাকে ম্যালেরিয়া কামড়াইছে, কতদিন পর তোমার জ্বর আসবে, তার আগে কিন্তু জ্বর আসবে না, তুমি কিছু টেরও পাবা না, মনে হবে যে কিচ্ছু হয় নাই আমার, তাই না? তারপর হুট করে দেখবা যে জ্বর চলে আসছে। মশা কিন্তু কামড়াইছে 15 দিন আগে। তো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম যেটা, এইটা হচ্ছে, এটা সুপ্তাবস্থা হচ্ছে 8 থেকে 15 দিন, 8 থেকে 15 দিন। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা, এটা সুপ্তাবস্থা হচ্ছে 18 থেকে 40 দিন, 18 থেকে 40 দিন। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সুপ্তাবস্থা হচ্ছে 12 থেকে 20 দিন, দেখছো, 12 থেকে 20 দিন। আর প্লাজমোডিয়াম ওভাল যেটা, এটা হচ্ছে 11 থেকে 16 দিন। কতদিন ভাইয়া? 11 থেকে 16 দিন। তাহলে আমরা একটু নামগুলা জানবো এবং সুপ্তাবস্থাটা জানবো। তাহলে এখন একটু বলো তো, সেরেব্রাল ম্যালেরিয়া বা ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া কোন প্রজাতির দ্বারা হয়? কোন প্রজাতির দ্বারা হয় একটু বলো। আচ্ছা, মানব দেহে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার কোয়ার্টারনাল ম্যালেরিয়া যেটা, এটা সুপ্তাবস্থার কাল কতদিন? মানে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া যেটা, এইটা সুপ্তাবস্থা জিজ্ঞেস করছে, আমরা মাত্র দেখলাম 18 থেকে 40 দিন। তাহলে এটা সুপ্তাবস্থা হচ্ছে ভাইয়া 18 থেকে 40 দিন। তাহলে এদের সুপ্তাবস্থাগুলো আমাদের কিন্তু জানতে হবে, এদের যে সুপ্তাবস্থা সেটাও আমাদের জানতে হবে। ওকে, এখন আসো আমরা একটু শৈবাল অধ্যায়টা দেখবো। তো এখানে আসলে খুব বেশি কিছু পড়বো না, এই জন্য, যেটা শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার। তো বাণিজ্যিকভাবে নিচের কোনটা থেকে পেনিসিলিন তৈরি করা হয়? তো এখানে ঝামেলাটা লাগাইছে কোথায় বলি, যেখানে কিন্তু পেনিসিলিনের অনেকগুলো প্রজাতি দিয়ে দিছে। তো এখানে তোমাকে আসলে দুইটা তথ্য অ্যাকচুয়ালি জানতে হয়। সেটা হচ্ছে পেনিসিলিয়ামের দুইটা প্রজাতি, একটা প্রজাতি থেকে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন, তোমরা সবাই জানো। তো আলেকজান্ডার ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করেন, উনার যে প্রজাতি ছিল ওইটা ছিল কিন্তু পেনিসিলিন নোটাটাম। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে বাণিজ্যিক যে পেনিসিলিনটা আসে বাজারে, অর্থাৎ বাণিজ্যিক মানে বাজারজাত করা হয় যে পেনিসিলিনটা, সেটা কিন্তু পেনিসিলিন নটাটাম থেকে আসলে করা হয় না। সেটা তাহলে কোনটা থেকে করা হয় বলতো? সেটা হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। তাহলে অ্যান্সার হবে এইটা। কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করছিলেন পেনিসিলিয়াম নোটাটাম থেকে। এরপরে আসো নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, যেটা সেই জায়গায় চলে আসবো। এখন একটু চলে আসো। তো এখানে দেখো যে কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে। তো আমরা নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কিত তথ্যাবলী, অর্থাৎ একেবারে ফার্স্টের দিকে যে ইনফরমেশন গুলা, সেই আলোচনা থেকে ঢাবিতে 9টা প্রশ্ন আসছে। তো এরকম, তো এই অধ্যায়টা কিন্তু শর্ট সিলেবাসের ভিতরের চ্যাপ্টার, ফলে এই অধ্যায়টা খুব ভালোভাবে তোমাদের আসলে পড়তে হবে। তো এখানে প্রথমেই আমাদের সাইকাস নিয়ে আসলে পড়াশোনা চলে আসছে, এবং সাইকাস সম্পর্কে তোমরা মোটামুটি জানো যে সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। অর্থাৎ জীবন্ত জীবাশ্ম বলতে কি বোঝায়? সাইকাস একটা নগ্নবীজী প্রজাতি, এটা ঢাকা ভার্সিটিতে দেখতে পাওয়া যায়, বা বিভিন্ন 5 স্টার হোটেলে এই সাইকাস উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এই যে সাইকাস, এই যে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলতে বোঝানো হয় যে এইরকম অনেক গাছ পৃথিবীতে একটা সময় ছিল, এখন থেকে কোটি কোটি বছর আগে ছিল, তো এখন সেই গাছগুলা নাই। সেই গাছগুলার মতোই গাছ হচ্ছে সাইকাস, অর্থাৎ সেই গাছগুলাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সাইকাস, অর্থাৎ ওই কোটি কোটি বছর আগের গাছগুলার জীবাশ্ম আমরা ফসিল এখন আমরা পাই, তার নমুনা পাই আমরা মাটির গভীরে। তো সেই নমুনাগুলা থেকে আমরা বিশ্লেষণ করে বুঝতে পারি সেগুলো সাইকাসের মতোই গাছ ছিল। তো এই জন্য সাইকাসকে আসলে জীবন্ত জীবাশ্ম বলা হয়। তো সাইকাসকে আরো একটা নামে ডাকা হয়, কি জানো? পাম ফার্ন। কারণ সাইকাসের সাথে পাম গাছের মিল আছে আর ফার্নের সাথে মিল আছে। পাম গাছের সাথে মিল আছে আর ফার্নের সাথে মিল আছে। বলতো পৃথিবীর সবচেয়ে বড় শুক্রাণুকার? পৃথিবীর সবচেয়ে বড় শুক্রাণুটাকার আমাকে একটু বলো তো। পৃথিবীর সবচেয়ে বড় শুক্রাণুকার, এটা একটু বলো। তো সাইকাসের ক্ষেত্রে আরেকটা তথ্য, যে সাইকাসের পাতায় ট্রান্সফিউশন টিস্যু আছে। ট্রান্সফিউশন টিস্যু আছে। সাইকাসের পাতায় এক ধরনের টিস্যু আছে, যে টিস্যুটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু। এখন তুমি আমাকে বলো যে ট্রান্সফিউশন টিস্যু কি জিনিস? ট্রান্সফিউশন টিস্যু কি? ট্রান্সফিউশন টিস্যু হচ্ছে এমন টিস্যু যেই টিস্যুতে, মানে পাতায়, ধরো পাতায় তো এটা একটা পাতা, মানে পাতার এপিঠ থেকে ওপিঠে খাদ্যদ্রব্য যাইতে হয় না, পানি যাইতে হয়, ফুড যাইতে হয়। তো এই টিস্যু, এই ট্রান্সফিউশন টিস্যুর মাধ্যমে এই পানি, ফুড এগুলো ট্রান্সফার হয়। তো সাইকাসের পাতায় আছে কি ভাইয়া? ট্রান্সফিউশন টিস্যু। সাইকাসের পাতায় আছে ট্রান্সফিউশন টিস্যু। এর বাইরে যে আর কথা নাই তা না, সাইকাসের সার্সিনেট পাতায় সার্সিনেট ভার্নেশন দেখা যায়। সার্সিনেট ভার্নেশন কি? মানে কচি পাতাগুলা এরকম কুচকানো থাকে, কচি পাতাগুলো এরকম কুণ্ডলিত অবস্থায় থাকে, এটাকে সার্সিনেট ভার্নেশন বলে। কচি পাতাগুলা যে কুণ্ডলিত অবস্থায় থাকে। এর বাইরে সাইকাসের যে মূল, পরিণত অবস্থায় উদ্ভিদের মূলটাকে কোরালয়েড মূল বলে। পরিণত সাইকাসের যে মূল, সেই মূলকে কি মূল বলে ভাইয়া?
কোরালয়েড মূল, সেই মূলকে বলা হয় কোরালয়েড মূল। তাহলে সার্সিলেট ভারেশন এবং সাইকাসের যে মূল, এটাকে আমরা বলছি কোরালয়েড। কোরাল মানে সামুদ্রিক কোরাল দেখছো তুমি? সেন্ট মার্টিনে এই কোরাল দেখা যায়, অর্থাৎ বিভিন্ন সামুদ্রিক প্রাণীগুলা, এগুলা ওরা স্থির অ্যাকচুয়ালি, ফলে ওরা লম্বা সময় একসাথে থেকে মনে হয় যে একটা পাথরের মতো তৈরি করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা জীবন্ত প্রাণী ওখানে রয়েছে। ফলে এই মূলগুলা হচ্ছে সামুদ্রিক কোরালের মতো দেখায়, তো এই জন্য এটাকে কোরালয়েড মূল বলে। এখানে আসলে যেটা হয় যে সাইকাস যখন ছোট থাকে তখন কিন্তু ওর ঠিকঠাক মূলই থাকে, প্রধান মূল থাকে। পরবর্তীতে ধরো ওর যে মূল আছে, এই মূলের মধ্যে এই যে কিছু সায়ানোব্যাকটেরিয়া আছে, যেমন নস্টক, তারপর রয়েছে অ্যানাভায়না। তাহলে এই যে কিছু সায়ানোব্যাকটেরিয়া যেমন নস্টক, অ্যানাভায়না, এগুলাই মূলের ভিতরে প্রবেশ করে। মূলের ভিতরে প্রবেশ করে মূলটাকে নষ্ট করে ফেলে। এই সায়ানোব্যাকটেরিয়া গুলো মূলের ভিতরে প্রবেশ করে মূলটাকে নষ্ট করে ফেলে, তখন এটাকে বলা হয় কোরালয়েড মূল। তখন এই যে মূলটা, এই মূলটাকে আমরা কি মূল বলছি ভাইয়া? কোরালয়েড মূল বলছি। আর উদ্ভিদ কুলের মধ্যে কার শুক্রাণু সর্ববৃহৎ বলতো? উদ্ভিদ কুলের মধ্যে, আচ্ছা, এই কোরালয়েড মূলের আরেকটা নাম আছে কি জানো? রুট টিউবারকল। রুট টিউবারকল, রুট টিউবারকল বলে। আচ্ছা, তাহলে এটাকে আমরা পাম ফার্ন বলছি। পাতায় ট্রান্সফিউশন টিস্যু রয়েছে, সার্সিনেট ভার্নেশন দেখা যায়, এই সার্সিনেট ভার্নেশন ফার্নেও দেখা যায়। এই জন্যই তো বললাম যে সাইকাসকে পাম ফার্ন বলা হয়। কোরালয়েড মূল বা রুট টিউবারকল দেখা যায়। এরপরে আসো, এখানে সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা বা তোমার জন্য দুঃখের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইয়েস, মুনতাহা ঠিক বলছে, শৈবাল স্তর তৈরি করে। কেন শৈবাল স্তর তৈরি করে বলতো? এই যে নস্টক, অ্যানাভায়না, এরা শৈবাল স্তর তৈরি করে। কারণ কি? এই নস্টক, অ্যানাভায়না হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, এই যে সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম আছে কি জানো? নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। যেহেতু এটা শৈবাল, তাই শৈবাল স্তর তৈরি করে। কুকুমিস স্যাটাইভাস, এটা কে বলতো? এটা হচ্ছে শসা। যে কুকুমিস স্যাটাইভাস, এটা হচ্ছে শসা। এবং এই অধ্যায়ে হচ্ছে এই জায়গাগুলো, যে প্লাজেন্টেশন, অমরাবিন্যাস, তারপর হচ্ছে মূল, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং বেশ ভালোই প্রশ্ন আসে, ঠিক আছে? ফলে এই জায়গাগুলো একটু কষ্ট করে সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে শসা পাচ্ছি। তো শসারটা হচ্ছে প্যারাইটাল। হ্যাঁ, শসার যে অমরাবিন্যাস, সেটা কি অমরাবিন্যাস? প্যারাইটাল। যেমন এখানে বেজাল বা মূলীয় অমরাবিন্যাস আছে। তো এখানে আমরা বলি যে মূলের ত্রিধারে সুধা। মূলের, মূলীয়, বেজাল শব্দের অর্থ মূলীয়, মূলের ত্রিধারে সুধা। দেখো, ত্রিধারে মানে হচ্ছে ত্রিধারা। নাম কি ভাইয়া? ত্রিধারা। সুধা, সুতে সূর্যমুখী, আর ধাতে হচ্ছে ধান। তাহলে ত্রিধারা সূর্যমুখী ধান, এটা হচ্ছে মূলীয় বা বেজাল। মূলীয় বা বেজাল। এখন আসো শীর্ষক। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শীর্ষক। এখন তার আগে একটু বলি, এটাকে এপিক্যাল বলে। তো এটাকে এভাবে বলে যে ধনের শীর্ষ লাল। ধনের শীর্ষ লাল, শীর্ষ কিন্তু ইংরেজিতে বলে এপিক্যাল। এপিক্যাল, ধনের শীর্ষ লাল মানে কি? কি হবে বলতো ভাইয়া, বুঝতে পারছো? ধনের শীর্ষ লাল, এটা মানে হচ্ছে খুব সিম্পল, এটা হচ্ছে লাল পাতা আর ধনিয়া। ধনের দিয়ে ধনিয়া আর লাল দিয়ে লাল পাতা। এরপরে আসো এক প্রান্তীয়। এক প্রান্তীয় ইংরেজিতে বলে মার্জিনাল। মার্জিনাল, মার্জিনাল হচ্ছে মতে মার্জিনাল, মতে মটর, সিম আর অপরাজিতা। তাহলে এখানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কি একটু বলি, যে এই জায়গায় তুমি খেয়াল করলেই দেখবা যে ঢাকা ভার্সিটিতে ইংলিশ টার্ম গুলো আসে, অর্থাৎ বাংলা টার্মের জায়গায় ইংলিশ টার্ম গুলো আসে। ফলে এই জায়গাটাই ইংরেজি টার্ম গুলা কষ্ট করে একটু দেখতে হবে। ইংরেজি টার্ম গুলা কষ্ট করে একটু দেখতে হবে। তো এরপরে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বমুখ পরাগধানী। তো তোমরা জানো যে আমাদের দুইটা গোত্র আছে, একটা হচ্ছে একবীজপত্রীর গোত্র আর একটা দ্বিবীজপত্রী গোত্র। এখন একবীজপত্রী কারা? একবীজপত্রী হচ্ছে আমাদের এই যে ধান, গম, এগুলা, অর্থাৎ যে গাছগুলা মোটা হয় না কখনো, সেগুলো হচ্ছে একবীজপত্রী। এবং তার একটা গোত্র হচ্ছে পোয়াসি। ফলে এই যে পোয়াসি, পোয়াসির এক্সাম্পল কি বলতো? পোয়াসির এক্সাম্পল হচ্ছে ধান, এবং পোয়াসি কি? একবীজপত্রী, তাই তো?
একবীজপত্রী। তাহলে একবীজপত্রীর একটা আন্ডারে পড়ে পোয়াসি, এবং পোয়াসির এক্সাম্পল ধান। যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদের ভিতর পড়ে মালভেসি, এবং তার এক্সাম্পল কোনটা, যেমন জবা। এবং আরো কিছু বেসিক পার্থক্য, যেমন একবীজপত্রী যারা, তারা মোটা হয় না। মোটা হয় না, মোটা হওয়াকে সেকেন্ডারি বৃদ্ধি বলে। কি বলে ভাইয়া? সেকেন্ডারি বৃদ্ধি। মোটা হওয়াকে বলে সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে এদের সেকেন্ডারি বৃদ্ধি হয় না কেন? কারণ এদের ক্যাম্বিয়াম নেই। ক্যাম্বিয়াম নেই, অর্থাৎ উদ্ভিদের পরিবহনের জন্য, অর্থাৎ উদ্ভিদের এই যে পানি পরিবহনের জন্য, উদ্ভিদের খাদ্যদ্রব্য পরিবহনের জন্য, ধরো একটা গাছ, এখানে এটা একটা গাছ, এটা হচ্ছে তার মূল, ঠিক আছে? একটু জানো, এটা একটা গাছ। আমি আসলে এত খারাপ ছবি কেন আঁকতেছি আমি বুঝতে পারতেছি না। মূল আর মাথা একই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মূল, হ্যাঁ এটা মূল, আর এইটা আসলে গাছ। আমি আসলে খুব কনফিউজ যে আমি আসলে কি আঁকতেছি। হ্যাঁ, এইবার ঠিক আছে। মূল আঁকতে পারতেছিলাম না, ভুলে গেছিলাম। তো এটা একটা গাছ, ঠিক আছে? এখন গাছের মূল দিয়ে পানি যায় কোথায়? মূল দিয়ে পানি যায় পাতায়, তাই না? এই যে পানি যাচ্ছে, এই যে পানি যাচ্ছে, ঠিক আছে? আবার এই পাতায় কি হচ্ছে বলতো? খাদ্য তৈরি হচ্ছে, খাদ্য তৈরি হচ্ছে। এখন এই যে পাতায় সালোক সংশ্লেষের মধ্যে খাদ্য, এই খাদ্য আবার সারা দেহে আসতেছে না উদ্ভিদের? তো এই খাদ্যটা পরিবহন করে হচ্ছে ফ্লোয়েম, অর্থাৎ ফুড পরিবহন করে হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম, তাহলে ফুড পরিবহন করে ফতে ফুড, ফতে ফ্লোয়েম। আর যে পানিটাকে নিয়ে যায় পাতায়, কে নিয়ে যায়? জাইলেম। তাহলে পানিটাকে নিয়ে যায় জাইলেম। তাহলে এটা কিভাবে মনে রাখা যায়? জাইলেমের জল, তাহলে জল পরিবহন করে জাইলেম। এখন এই যে জাইলেম আর ফ্লোয়েম, এরা হচ্ছে পানি আর খাদ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এদেরকে পরিবহন টিস্যু বলে। তো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকতে পারে। যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে ওই গাছটা মোটা হবে, আর যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে ওই গাছটা মোটা হবে না। ক্লিয়ার? তাহলে ক্যাম্বিয়ামটা থাকলে ওই গাছটা মোটা হবে, ক্যাম্বিয়াম না থাকলে ওই গাছটা মোটা হবে না। হোপফুলি আমরা বুঝতে পারছি। এরপর চলে আসো, ঠিক আছে? তাহলে সর্বমুখ পরাগধানী যে পরিবারে দেখা যায়। ও আচ্ছা, আমরা তো প্রশ্নের উত্তরই করি নাই। তো পোয়াসিতে, পোয়াসিতে দেখা যায় হচ্ছে সর্বমুখ পরাগধানী। কি পরাগধানী ভাইয়া? সর্বমুখ পরাগধানী দেখা যায় পোয়াসি গোত্রে। কেন সর্বমুখ পরাগধানী দেখা যায়? তাহলে আমাদের পোয়াসি এবং মালভেসির পার্থক্য দেখতে হবে। এবং অ্যাকচুয়ালি পোয়াসি মালভেসির পার্থক্য মানে হচ্ছে ধানের পার্থক্য আর জবার পার্থক্য, ঠিক আছে? অর্থাৎ একটা একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর পার্থক্য। আমরা পার্থক্যে আসবো, তো আমরা আসতেছি। সর্বমুখ পরাগধানী মানে পরাগধানীটা এমন যে ওইটা দুলে, বাতাসে দোলে, এই জন্য এটাকে সর্বমুখ পরাগধানী বলে। কোনটিতে? গাত্রীয় অমরা বিন্যাস। খেয়াল করো, আবারও অমরা বিন্যাসের প্রশ্ন আসছে। একটু আগে আমরা অমরা বিন্যাসের প্রশ্ন দেখলাম, এখন আমরা আসলে অমরা বিন্যাসের প্রশ্নই দেখতেছি, ঠিক আছে? তো এখানে একটু বলি, অক্ষীয় আছে, শীর্ষক আছে, গাত্রীয় আছে। তো এখানে গাত্রীয় অমরা বিন্যাস কোথায় কোথায় দেখা যায়? আগে বাংলা নামগুলো তোমাকে বলি। গাত্রীয় মানে কি জানো? সুপারফিশিয়াল। গাত্রীয় ইংরেজি হচ্ছে সুপারফিশিয়াল। তাহলে একটু কষ্ট করে, এই যে জায়গা, এখানে হচ্ছে অমরা বিন্যাসের কথা যদি বলি, এই যে টাইপ গুলা, হ্যাঁ, বিশেষ করে অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, তারপর হচ্ছে ফল, এই জায়গাগুলা পরীক্ষায় আসে। তাহলে কোনটা সুপারফিশিয়াল বা গাত্রীয় অমরা বিন্যাস? তো সুপারফিশিয়াল মানে হচ্ছে কি বলা যায়, যে শাপলা, পদ্ম, হ্যাঁ, শালুক, এভাবে শালুক, শাপলা আর পদ্ম, এই তিনটা নাম মনে রাখলে হচ্ছে। এবং এভাবে মনে রাখা যায় যে শালুক, শাপলা, পদ্ম দেখবা যে পানির উপরে সামান্য একটু ভেসে আছে, মানে ফুলটা জাস্ট পানির উপরে, আরে ফুল বডি কিন্তু পানির নিচে। সুপারফিশিয়াল মানে কোন রকমে, মানে ওই গাছটা কোন রকমে পানির উপর ভেসে আছে। তো এই পদ্মের ইংরেজি নাম হচ্ছে এই নলিম্ব নুসিফেরা। এই যে পদ্ম, এটার ইংরেজি নাম হচ্ছে নেলুম্ব নুসিফেরা। ক্লিয়ার? ওকে। নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? তাহলে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায় কোনটায়? তো এখানে একটু চলে আসো। এই পুষ্পপত্র বিন্যাসটা পরীক্ষায় বেশ ভালো আসে।
যেটা বলতেছিলাম একটু আগেই যে পুষ্পপত্র বিন্যাস, এইটাও পরীক্ষায় খুব ভালো আসে। তাহলে এটা হচ্ছে ইমব্রিকেট দেখা যায় কোথায় কোথায় বলি, কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা, আর হচ্ছে বাদুর লাঠি। আচ্ছা একটু কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা এবং বাদুর লাঠি। তো এখানে এই যে কালকা সন্ধ্যা, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসিয়াস সফরা। ফলে মোটমাট আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আমাদের যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম, সেগুলো ভাইয়া বৈজ্ঞানিক নাম। আচ্ছা, বটের কুড়ি, বট এটা কিসের উদাহরণ? অস্থানিক মূলের উদাহরণ। অর্থাৎ তোমরা দেখছো যে কেয়া, অসত্য আর বট, কেয়া, অসত্য, বট, এই তিনটা হচ্ছে অস্থানিক মূলের উদাহরণ। তাহলে এর সাথে সাথে আরেকটা মূল একটু দেখা দরকার না? এই যে কেয়া, অসত্য, এটা যে অস্থানিক মূল তুমি দেখলা, এর বাইরে বলো তো অর্কিড কি ধরনের মূল? অর্কিড এটা হচ্ছে পরাশ্রয়ী মূল। এটা খুবই ইম্পর্টেন্ট। অর্কিডটা হচ্ছে পরাশ্রয়ী মূল। পরাশ্রয়ী মানে কি বলো? পরাশ্রয়ী মানে কি? অন্যের উপর আশ্রয় করে থাকে। তাহলে অর্কিডটা হচ্ছে পরাশ্রয়ী মূল। অর্কিডটা হচ্ছে ভাইয়া পরাশ্রয়ী মূল। এখন আসো পোয়াসি গোত্রের 5টা প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট তুমি খেয়াল রাখবা যে পোয়াসি হচ্ছে ধান। ফলে ধানের কিছু বৈশিষ্ট্য, তবে সবগুলা বৈশিষ্ট্য কিন্তু এখানে 5টা প্রধান বৈশিষ্ট্য বলছে। ফলে এখন যদি তুমি বলো ধান গাছ লম্বা, ধান গাছে ধান হয়, ধান আমরা খাই, এভাবে বললে তো হবে না, তাই না? তাহলে পোয়াসি গোত্রের 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের আসলে বলতে হবে। এবং এই পোয়াসি গোত্রের যে 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য, এখন কিছু তুমি বলতে পারো যে ধান হচ্ছে একবীজপত্রী, ফলে এভাবে বলতে পারো যে গুচ্ছমূল আছে, তাই না? তাহলে এদের গুচ্ছমূল আছে। আর যদি মালভেসি গোত্র দ্বিবীজপত্রী, তাহলে ওদের মূল হইতো প্রধান মূল, ওদের মূল হইতো, তাহলে মূলটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এরপরে তুমি পাতাটাও বলতে পারো, এটাও সহজ, যে একবীজপত্রীর যে পাতা সেটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল। তাহলে এদের শিরাবিন্যাস কেমন? সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে সমান্তরাল শিরাবিন্যাস, এই দুইটা তুমি বেসিক থেকে বলতে পারবা, কিন্তু এর বাইরেও কিছু বৈশিষ্ট্য তোমাকে বলতে হবে, তাই না? যেমন আরো একটা বলা যায়, যেটা হচ্ছে পুংকেশর ট্রাইমেরাস। কিরকম ভাইয়া? এই 3টা, বা ট্রাইমেরাস, ট্রাইমেরাস, পুংকেশর ট্রাইমেরাস। এর বাইরে পরাগধানীটা খুবই ইম্পর্টেন্ট, একটু আগে তুমি দেখে আসছো যে পরাগধানী হচ্ছে সর্বমুখ। পরাগধানী রেখাকার ও সর্বমুখ। আর লাস্টে হচ্ছে অমরা বিন্যাসটা বলতে পারো, অমরা বিন্যাস। কারণ অমরা বিন্যাস একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, বেজাল বা মূলীয়। অমরা বিন্যাস হচ্ছে বেজাল বা মূলীয়। তাহলে অমরা বিন্যাস মূলীয়, পরাগধানী রেখাকার ও সর্বমুখ, পুংকেশর ট্রাইমেরাস। ট্রাইমেরাস মানে 3টা বা 3-এর গুণিতক, মানে 3টা হইতে পারে, 3 দুগুণে 6টা হইতে পারে, 3 3 9 হইতে পারে, এরকম পুংকেশর। আচ্ছা, সমান্তরাল শিরাবিন্যাস, পাতার যে শিরাবিন্যাস সেটা সমান্তরাল শিরাবিন্যাস বিশিষ্ট, এবং এদের যে মূল সেটা গুচ্ছমূল। এদের মূলটা হচ্ছে গুচ্ছমূল, গুচ্ছমূল। ওকে, এরপর আসো মালভেসি গোত্রের 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য। এখানেও ঠিক যে বৈশিষ্ট্যগুলো বলছি তার উল্টা বৈশিষ্ট্যগুলো বলে দিলে হচ্ছে। যেমন ওখানে আমরা পড়ছিলাম গুচ্ছমূল, এখানে আমরা বলবো প্রধান মূল। তারপর ওখানে বলছিলাম সমান্তরাল শিরাবিন্যাস পাতা, এখানে আমরা বলবো জালিকাকার শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাস বলবো। কি বলবো ভাইয়া? তাহলে পরাগধানী কিরকম? পরাগধানী কিন্তু বৃক্কাকার। মালভেসি গোত্রের যে পরাগধানী সেটা এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার, কিডনি শেপড। কিডনি শেপড কেমন জানো? এরকম দেখতে, এরকম। তাহলে পরাগধানী হচ্ছে এক প্রকোষ্ঠী এবং কিডনি শেপড, এক প্রকোষ্ঠী এবং কিডনি শেপড।
এরপর চলে আসো, আচ্ছা ফলটা কি সেটাও বলতে পারো, ফলটাও বলা যায়, ফলও গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাহলে ফল হচ্ছে বেরি হয়, মানে বেশ কয়েকটা টাইপ আছে, বেরি বা ক্যাপসুল, ক্যাপসুল বা সাইজোকর্প, বা সাইজোকর্প। এর বাইরে আরেকটা জিনিস আমরা বলছিলাম এখানে, খেয়াল করো, ওয়েট, দেখো পরাগধানী রেখাকার ও সর্বমুখ, এখানে পরাগধানীটা বলছে। আচ্ছা এখানে পুংকেশর ট্রাইমেরাস বলছিলাম, এখানে চাইলে পুংকেশর বলতে পারো, যেটা টেট্রামেরাস বা পুংকেশর টেট্রামেরাস বা পেন্টামেরাস, টেট্রামেরাস বা এখানে আমরা বহু বলতে পারি, বহু বললে আরো কি বেটার হয়, বহু বলি, পুংকেশর বহু। এবং লাস্টে এইটার অমরাবিন্যাস ছিল মূলীয়, আর মালভেসির অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়, অমরাবিন্যাস অক্ষীয় অমরাবিন্যাস। এই জন্য আমি যেভাবে মনে রাখতাম সেটা কি জানো, অক্ষে জবা, আমি মনে রাখতাম অক্ষে জবা। অক্ষে জবা কেন? কারণ জবার যে অমরাবিন্যাস সেটা হচ্ছে অক্ষীয়, এই জন্য আমি মনে রাখতাম অক্ষে জবা, অক্ষে জবা। এরপর চলে আসো, আমরা একটু নেক্সট প্রশ্নে চলে আসবো, টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়টা। পাটের আঁশ কিসের উদাহরণ? তো এটা হচ্ছে বাস্ট ফাইবার বা সেকেন্ডারি ফ্লোয়েম, অর্থাৎ আমাদের যে জাইলেম টিস্যু আছে, ফ্লোয়েম টিস্যু আছে। তো ফ্লোয়েম টিস্যু আবার দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম আর একটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। তো পাটের আঁশ সেকেন্ডারি ফ্লোয়েম হচ্ছে একেবারে উদ্ভিদের বাইরের দিকে থাকে, পাটের আঁশ একেবারে বাইরের দিকে থাকে হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম, যেটাকে বাস্ট ফাইবার বলে, যেটাকে কি বলে, বাস্ট ফাইবার। তাহলে পাটের আঁশ হচ্ছে কিসের উদাহরণ ভাইয়া? বাস্ট ফাইবারের উদাহরণ। পাটের আঁশ আমাদের বাস্ট ফাইবারের উদাহরণ। ফলে এই জায়গাটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে আগে তোমাকে একটু জাইলেম কয় টাইপের, ফ্লোয়েম কয় টাইপের, এটা একটু অবশ্যই জানতে হবে। যে জাইলেম 4 রকম, জাইলেম 4 রকম, কি কি ভাইয়া? ট্রাকিড, এরপরে আছে ভেসেল, তারপরে জাইলেম ফাইবার, আর জাইলেম প্যারেনকাইমা। এখন এর মধ্যে একজন মাত্র জীবিত, সে কে? এই জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে জীবিত। তাহলে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই 4টার মধ্যে একজন জীবিত, সে হচ্ছে আমাদের জাইলেম প্যারেনকাইমা। আর ভেসেলটা খুব ইম্পর্টেন্ট, এই ভেসেলটা হচ্ছে গর্ত থাকে, এবং ভেসেলটা হচ্ছে সবচেয়ে উন্নত। এই 4টার মধ্যে সবচেয়ে উন্নত কোনটা? ভেসেল। তো ভেসেলটায় যদি সরু গর্ত থাকে ওইটাকে বলে প্রোটোজাইলেম। ভেসেলটা যদি এরকম সরু গর্তযুক্ত হয় তাহলে তাকে বলে প্রোটোজাইলেম, আর যদি এরকম মোটা গর্তযুক্ত হয় তাহলে তাকে বলে মেটাজাইলেম। আমরা পড়তাম মোটাজাইলেম, মেটাজাইলেম না, আমরা পড়তাম মোটাজাইলেম। তাহলে জাইলেমের ক্ষেত্রে হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে? একটা জিনিস, যে নগ্নবীজিতে কিন্তু ভেসেল নাই। নগ্নবীজিতে ভেসেল আছে না? নাই। নগ্নবীজিতে ভেসেল নাই। আমরা এভাবে পড়তাম যে নগ্নের ভাই নাই, ফার্ন আর নগ্নবীজির অ্যাকচুয়ালি ভেসেল নাই, ফার্ন ও নগ্নবীজির ভেসেল নেই, ভেসেল নেই। ঠিক আছে? কারণ যেটা বললাম ভেসেল একটা উন্নত জিনিস, আর ফার্ন আর নগ্নবীজি অতটা উন্নত না, তাই এদের ভেসেল নাই, ফার্ন আর নগ্নবীজির ভেসেল নাই। তাহলে জাইলেম, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, জীবিত জাইলেম প্যারেনকাইমা। ভেসেল দুই রকম, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। এখন আসো পাটের আঁশ ফ্লোয়েমের উদাহরণ। তাহলে ফ্লোয়েম কি রকম? ফ্লোয়েমও 4 রকম, ফ্লোয়েম হচ্ছে 4 রকম। ফ্লোয়েম যে 4 রকম সেটা কি কি ভাইয়া? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। কি কি বললাম ভাইয়া? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই 4 রকম। এখন এই সিবনলে কি নিউক্লিয়াস আছে বলতো? সিবনলের কিন্তু নিউক্লিয়াস নাই। আর সঙ্গীকোষের ক্ষেত্রে মনে রাখবা যে নগ্নের সঙ্গী নাই। তাহলে সিবনলের নিউক্লিয়াস নাই আর নগ্নের সঙ্গী নাই। আবারও বলি, সিবনলের নিউক্লিয়াস নাই আর নগ্নের সঙ্গী নেই, অর্থাৎ নগ্নবীজির সঙ্গীকোষ নাই আর সিবনলের নিউক্লিয়াস নাই। তাহলে পাটের আঁশ কিসের উদাহরণ ভাইয়া?
পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবারের উদাহরণ। পাটের আঁশ বাস্ট ফাইবারের উদাহরণ। পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান কোনটা? আবারও বলি, আমাদের প্রশ্নটা হচ্ছে পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান কোনটা, মানে জীবিত কোনটা। জাইলেমের যে 4 জন, তার মধ্যে শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমাই জীবিত, বাকিরা মৃত। জাইলেম প্যারেনকাইমাই জীবিত, বাকিরা হচ্ছে মৃত। আর ফ্লোয়েমের ক্ষেত্রে, আচ্ছা আমরা একটু এখানে চলে আসি। সিবনলের পাশে সঙ্গী কোষ দেখা যায় কোথায়? প্রথম পয়েন্ট, যে এই যে সিবনল সঙ্গী কোষ সব আছে, কার আছে জানো? আবৃত বীজের। তো আবৃত বীজি, আবৃত মানে কি? আবৃত মানে গুপ্ত, মানে ধরো আবৃত মানে কি, কাউকে আবৃত করে রাখছো, মানে লুকায় রাখছো। তাহলে আবৃত মানে গুপ্ত। আর ব্যক্ত মানে কি? ব্যক্ত মানে নগ্ন। হ্যাঁ, তাহলে ব্যক্ত বীজি মানে নগ্ন বীজি, আর গুপ্ত মানে হচ্ছে আবৃত বীজি। তো সঙ্গী কোষ পাওয়া যায় আবৃত বীজিতে, শুধুমাত্র এবং শুধুমাত্র আবৃত বীজিতে। তাহলে আমরা মানে আবৃত বীজি মানে গুপ্ত বীজি, আবৃত বীজি মানে কোনটা? গুপ্ত বীজি, গুপ্ত বীজিতে দেখা যায়। ঠিক আছে, ওকে। পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে? তো এই ভাস্কুলার বান্ডলের যে এক্সাম্পল, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। ভাস্কুলার বান্ডলের যে এক্সাম্পল এই যে তোমরা এখন দেখতেছো, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। তো ভাস্কুলার বান্ডল আসলে 3 রকম। ভাস্কুলার বান্ডল জিনিসটা কি? ভাস্কুলার বান্ডল মানে ওই যে জাইলেম আর ফ্লোয়েম মিলে পরিবহন টিস্যু তৈরি করে। এই পরিবহন টিস্যু জাইলেম আর ফ্লোয়েমের গঠনটা কি রকম, তো তার উপর ভিত্তি করে যদি জাইলেম আর ফ্লোয়েম একটা আরেকটার সাথে যুক্ত থাকে, ঠিক আছে, সেটাকে বলে সংযুক্ত ভাস্কুলার বান্ডল, জাইলেম আর ফ্লোয়েম লাগানো একটা আরেকটার সাথে। আর যদি দেখো জাইলেম আর ফ্লোয়েম আলাদা, ধরো এই জাইলেম, এই ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এরকম মানে আলাদা, কেউ কার সাথে যুক্ত না, সেটাকে বলে অরিও ভাস্কুলার বান্ডল। আর একটা আছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। অর্থাৎ ধরো জাইলেমটা কেন্দ্রে, তাইলে জাইলেম কেন্দ্রিক, আর ফ্লোয়েমটা মাঝখানে, আর চারদিকে জাইলেম ঘিরে আছে, বা জাইলেম মাঝখানে, চারদিকে ফ্লোয়েম ঘিরে আছে। ক্লিয়ার? তাইলে এখানে আছে জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক, এখানে রয়েছে জাইলেম কেন্দ্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিক। তো আমরা একটু দেখি ফার্স্টে সংযুক্ত ভাস্কুলার বান্ডল। এই যে সংযুক্ত ভাস্কুলার, তার আগে একটা ক্লিয়ার জিনিস করি। সংযুক্ত ভাস্কুলার বান্ডল দেখা যায় কাণ্ডে, আর অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায় মূলে। আর কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল আসলে 2 রকম, একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম মাঝখানে থাকলে সেটাকে জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক বলে। হ্যাঁ, একটা আছে লেপ্টোসেন্ট্রিক, আর একটা আছে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। তাহলে একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক আর একটা লেপ্টোসেন্ট্রিক। খেয়াল করো, হেড্রোসেন্ট্রিক যেটা দেখা যায়, এটা হচ্ছে আমরা বলি না প্লিজ ভাই আমাকে একটু ইয়া করেন, পিএলএস দিয়ে, হেড্রোসেন্ট্রিক। অর্থাৎ পিতে টেরিস, এল এ লাইকোপোডিয়াম, আর এসে আছে সেলাজিনেলা, সেলাজিনেলা। আর লেপ্টোসেন্ট্রিক যেটা, 2টা, একটা হচ্ছে ড্রাসিনা আর একটা হচ্ছে ইয়াক্কা, একটা ড্রাসিনা আর একটা ইয়াক্কা। তাহলে এই 2টা, ওই যে আমরা বলি না ড্রাই, ড্রাই দিয়ে মনে রাখা যায়, ডিআরওয়াই, ডিআর দিয়ে ড্রাসিনা, ওয়াই দিয়ে হচ্ছে ইয়াক্কা, ডিআর দিয়ে ড্রাসিনা, ওয়াই দিয়ে ইয়াক্কা। তাহলে অরিও, মূল বললেই অরিও, পুষ্পক উদ্ভিদের মূল বা মূল বললেই অরিও, কাণ্ড বললে সংযুক্ত। আর কেন্দ্রিক 2 রকম, হেড্রো আর লেপ্টো। হেড্রো মানে জাইলেম সেন্ট্রিক, আর লেপ্টো মানে ফ্লোয়েম সেন্ট্রিক। এক্সাম্পল দেখলাম। এখন সংযুক্তর ক্ষেত্রে আসো। সংযুক্ত হচ্ছে 2 ভাবে, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। কি বলছি ভাইয়া? একটা হচ্ছে সমপার্শ্বীয়, আবার সমপার্শ্বীয় আবার 2 রকম, মুক্ত সমপার্শ্বীয়। দেখো আমি একটু বলি, একটা আছে মুক্ত সমপার্শ্বীয়, একটা আছে বদ্ধ সমপার্শ্বীয়, আর লাস্টেরটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয়র কথা বললে এটা জাস্ট সিম্পল যে দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী। আমি এভাবে বলি 2 নগ্ন, 2 নগ্ন, হ্যাঁ 2 নগ্ন। তুমি এভাবে বলতে পারো 2 জন নগ্ন মানুষ, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তাহলে 2 নগ্ন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে। আর বদ্ধ হচ্ছে একজন, তাহলে একজনকে আটকায় রাখছে। আর সমদ্বিপার্শ্বীয় কি? ওই যে লাউ, কুমড়া, শসা, এগুলা। কিন্তু দিন শেষে 2 নগ্ন বলো, একবীজপত্রী বলো, 2 মানে দ্বিবীজপত্রী, 1 দিয়ে একবীজপত্রী, আর এই সমদ্বিপার্শ্বীয় হচ্ছে লাউ, কুমড়া, শসা। এদের সবার
কাণ্ডে মানে সংযুক্তর ভাগ হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তো এখানে 2 আর নগ্নের ক্ষেত্রে মুক্ত সমপার্শ্বীয়, একবীজপত্রীর ক্ষেত্রে বদ্ধ সমপার্শ্বীয়, আর লাউ কুমড়া শসার ক্ষেত্রে হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। লাউ কুমড়া শসার ক্ষেত্রে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। ঠিক আছে। একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেমে আচ্ছা জাইলেম বান্ডল থাকে কয়টা? তো তোমাকে একটা সিম্পল ব্যাপার বলি, দেখো একবীজপত্রী আর দ্বিবীজপত্রী এদের মূলে মানে ভাস্কুলার বান্ডল কতগুলা থাকে? হ্যাঁ, ভাস্কুলার বান্ডল কতগুলা থাকে? তো সবসময় মনে রাখবা যে একবীজপত্রীর ক্ষেত্রে মূল অনেক বেশি না, বলো অনেক মূল না, গুচ্ছ মূল, অসংখ্য মূল। ফলে একবীজপত্রীর ক্ষেত্রে এটা থাকে 6+, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে 6-। তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে 6+ আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে 6-, মনে থাকবে? একবীজপত্রীর ক্ষেত্রে 6+ আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে 6- থাকে। ওকে, এরপর আসো ভাজক কলা এবং স্থায়ী কলার মধ্যে 5টা প্রধান পার্থক্য। এখন যখন 5টা প্রধান পার্থক্য বলে তখন কিন্তু আসলে তোমার প্রধান পার্থক্যই বলতে হবে। দেখো আমি তোমাকে একটা কমন ব্যাপার বলি, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যু তো বিভাজিত হয়, তাই না? তো ভাজক কোষগুলা বিভাজিত হয় আর স্থায়ী কোষগুলা বিভাজিত হয় না। তো একটা কোষের কি বিভাজিত হয় বলো? নিউক্লিয়াস বিভাজিত হয়, যেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলি। সাইটোপ্লাজম বিভাজিত হয়, যেটাকে আমরা সাইটোকাইনেসিস বলি। তো একটা কোষের নরমালি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমে বিভাজিত হয়। ফলে যেহেতু এর নিউক্লিয়াস সাইটোপ্লাজম ভাগ হয়ে যাবে, ফলে একটু নিউক্লিয়াসটা বড় হইতে হবে না, সাইটোপ্লাজমটা একটু ঘন হইতে হবে না? তাহলে ভাজক টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন। ঠিক আছে, আর এখানে নিউক্লিয়াসটা ছোট এবং সাইটোপ্লাজম হচ্ছে পাতলা। ঠিক আছে, এটা সুন্দর একটা পার্থক্য না? এটা সুন্দর একটা পার্থক্য। এর বাইরে তো এটা বোঝাই যায় যে ভাজক টিস্যু যারা, এটা তো বিভাজিত হয়ে যায়, ধরো কিছুদিন পরপরই বিভাজিত হয়, ফলে প্রাপ্তবয়স্ক কখনো হয় না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিভাজিত হয়ে যায়। ফলে এরা আসলে প্রাপ্তবয়স্ক বা পরিণত বা ম্যাচিউরড হয় না কখনো, এরা অপরিণত। আর স্থায়ী টিস্যু হচ্ছে পরিণত। হ্যাঁ, তো এই জন্য এরা অপরিণত হয়, এদের সবকিছু কম কম, যেমন কোষ প্রাচীর পাতলা। ভাজক টিস্যু যেহেতু অপরিণত তাই তার কোষ প্রাচীর পাতলা, আর স্থায়ী টিস্যু যেহেতু পরিণত তাই তার কোষ প্রাচীর হচ্ছে পুরু। ক্লিয়ার? তাহলে স্থায়ী টিস্যু পরিণত তাই তার কোষ প্রাচীর পুরু। এরপরে আমরা যদি বলি যে ভাজক টিস্যুর কারণে কি হয় বলতো? ভাজক টিস্যুটার মানে কোষ প্রাচীর পাতলা, এটা আমরা দেখলাম। আরো কি বলা যায়? আচ্ছা, ভাজক টিস্যু কোথায় থাকে বলতো? বর্ধিষ্ণু অঞ্চলে। ভাজক টিস্যু থাকে হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চলে। অর্থাৎ ভাজক টিস্যুর কারণে তো একটা উদ্ভিদ লম্বা হয়, তাই না? একটা উদ্ভিদ মোটা হয়। অর্থাৎ যে জায়গাগুলায় বাড়ে উদ্ভিদ সেই জায়গাগুলোতে ভাজক টিস্যু থাকে, বিভাজিত হয় আর উদ্ভিদ লম্বা হয় বা মোটা হয়। আচ্ছা, আর এই যে স্থায়ী টিস্যু কিন্তু উদ্ভিদের ইসে থাকে না, কি বলা যায়, যেমন এটা থাকতেছে একেবারে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, এটা যেখানে বর্ধিত হয় না সেখানে এটা থাকে। ঠিক আছে। এবং আরেকটা জিনিস যে এই যে ভাজক টিস্যু, এটা কিন্তু যান্ত্রিক কাজে কোনো হেল্প করে না। যান্ত্রিক কাজে মানে যান্ত্রিক কাজ মানে গাছকে দৃঢ়তা দেওয়া, এই কাজটা করে স্থায়ী টিস্যু। তাহলে যান্ত্রিক কাজে অল্প সাহায্য করে, আর এখানে যান্ত্রিক কাজে সাহায্য, অর্থাৎ একটা উদ্ভিদকে দৃঢ়তা দেয়। আর এইটা থাকে কোথায় ভাইয়া? বর্ধিষ্ণু অঞ্চলে। একটা উদ্ভিদ যেখানে বর্ধিত হয় সেখানে এইটা থাকে। তাহলে এখানে এটা বৃদ্ধিতে ভূমিকা নাই, উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা কিন্তু নেই স্থায়ী টিস্যুর। এটা মোটামুটি ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য। এর বাইরে আরো পার্থক্য আসলে বলা যায়, যেমন এই যে স্থায়ী টিস্যু, এখানে কোষ প্রাচীরে অনেক নকশা দেখা যায়, বিভিন্ন কি বলা যায়, কারণ এটা এত পরিণত হয়ে গেছে। যেমন দেখো না যে আমাদের দাদা দাদিরা যখন বৃদ্ধ হয় তখন হাতের চামড়ায় একটা ডিজাইন হয়, ভাঁজ হয়ে যায়। তো ভাজক টিস্যুতে কোষ প্রাচীরে এরকম নকশা দেখা যায় না, কোষ প্রাচীরে এরকম নকশা দেখা যায় না। এরা বৃদ্ধির সাথে সম্পর্কিত, এরা বৃদ্ধির সাথে সম্পর্কিত না। ক্লিয়ার? ওকে, এখন আসো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী 6টা বৈশিষ্ট্য। কি বললাম? মূলের, এক্ষেত্রে কিন্তু একবীজপত্রীর মূল। তার আগে তোমাকে কয়েকটা বেসিক জিনিস বুঝাই, একটু মনোযোগ দাও। ধরো একটা মূলের গঠন যখন তুমি দেখবা,
মূলের গঠন। মূল দিয়ে উদ্ভিদ কি করে? পানি শোষণ করে। এখন উদ্ভিদের মানে যে ত্বক থাকে সেটা হচ্ছে ফার্স্টে তোমার বহিত্বক থাকে, এর নিচে হচ্ছে অধোত্বক থাকে, অধোত্বক থাকে, এরপরে কি থাকে বলতো? কর্টেক্স থাকে, তার নিচে হচ্ছে অন্তত্বক থাকে। কি থাকে? অন্তত্বক। নরমালি গঠনটা এরকম। তার নিচে হচ্ছে পেরিসাইকেল থাকে, ঠিক আছে। তারপর একেবারে নিচে এই যে মজ্জা থাকে, তারপর হচ্ছে এখানে জাইলেম ফ্লোয়েম এগুলা থাকে, এরকম জাইলেম ফ্লোয়েম থাকে। এটা হচ্ছে মজ্জা, এগুলা জাইলেম ফ্লোয়েম মানে পরিবহন টিস্যু। ওকে, এই হচ্ছে গঠন। তো গঠনে মূল দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। আচ্ছা, আবার মূলের রোম আছে, এই মূল রোম, এখানে মূল রোম থাকে, এগুলো হচ্ছে মূল রোম। তো প্রথম পয়েন্ট, মূল দিয়ে যখন পানি শোষণ করে মূল রোম গুলো এককোষী হয়। মূল রোম এককোষী কেন হয় বলতো? কারণ পানি শোষণ করতে ইজি হয়। এখানে যদি অনেকগুলা কোষ থাকতো তাহলে প্রত্যেকটা কোষ ভেদ করে পানি আসতে হইতো, এতগুলা কোষ পার হয়ে পানি আসা তো ঝামেলা। এই জন্য মূল রোমটা অনেক লম্বা হয় এবং একটা কোষ থাকে, লম্বা একটা কোষ, ফলে মূল রোমটা এককোষী। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য। এর বাইরে আসো, মূল দিয়ে যেহেতু পানি শোষণ করে, ফলে ত্বক যত মানে বাধা যত কম হবে তত পানি শোষণ করা ইজি হবে। ফলে মূল রোমে এই অধোত্বকটা নাই। কি নাই? অধোত্বক, ইংরেজিতে বলে হাইপোডার্মিস। অধোত্বককে ইংরেজিতে কি বলে ভাইয়া? হাইপোডার্মিস। হাইপোডার্মিস। অধোত্বকটা নাই কেন? কারণ অধোত্বকটা না থাকলে পানি শোষণ করা ইজি হয়। অধোত্বকটা না থাকলে পানি শোষণ করা ভাইয়া অনেক বেশি ইজি হয়। এরপরে আসো, এই যে পানি শোষণ করে পানি জমা রাখে কোথায়? এই কর্টেক্সে। পানি শোষণ করে এসে এই পানিটা জমা রাখে হচ্ছে এই কর্টেক্সে। এখন তুমি আমাকে বলো তো, এই কর্টেক্স যদি বড় হয় তাইলে ভালো না? পানি বেশি জমা রাখতে পারবে, এই জন্য কর্টেক্স বহু স্তর বিশিষ্ট। কর্টেক্স হচ্ছে বহু স্তর বিশিষ্ট। তাহলে তিনটা বৈশিষ্ট্য পড়ে ফেললাম, মূলরোম এককোষী, অধোত্বক নাই, কর্টেক্স বহু স্তর বিশিষ্ট। তিনটা বৈশিষ্ট্য পড়া শেষ। এখন একবীজপত্রী উদ্ভিদের আবার কিছু বৈশিষ্ট্য আছে। একবীজপত্রী কি বলতো? প্রথম কথা, মানে পরিবহন টিস্যু জাইলেম ফ্লোয়েম কতগুলো বলতো? 6+। জাইলেম ও ফ্লোয়েম হচ্ছে 6 এর বেশি, কারণ একবীজপত্রী উদ্ভিদ, তাই না? আর 2 নাম্বার হচ্ছে আর একটা কি বৈশিষ্ট্য বলা যায়, জাইলেম ফ্লোয়েম 6 এর বেশি, আর হচ্ছে যেহেতু একবীজপত্রী তাহলে ক্যাম্বিয়াম নাই, কারণ মোটা হয় না তো একবীজপত্রী যেহেতু, তাই ক্যাম্বিয়াম নাই। ফলে খেয়াল করো, একবীজপত্রীর 2টা বৈশিষ্ট্য পড়ে ফেললাম, আর মূলের 3টা বেসিক পার্থক্য পড়ে ফেললাম। তাহলে এই দিয়ে তো তুমি সবচেয়ে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা, সেগুলা কিন্তু তুমি এখানে সুন্দর করে লিখে ফেলতে পারতেছো। আরেকটা জিনিস, আরো একটা বলতে পারো, 6টা বলতে বলছে যে এরা ক্যাম্বিয়াম নেই, ফলে আরো একটা নতুন বৈশিষ্ট্য ওইখান থেকে তুমি ক্রিয়েট করে ফেললা যে এরা মোটা হয় না। মানে মোটা হওয়া মানে সেকেন্ডারি বৃদ্ধি। মোটা হওয়া মানে কি? সেকেন্ডারি বৃদ্ধি। একটা গাছ লম্বা হচ্ছে ওটা হচ্ছে প্রাইমারি বৃদ্ধি, আর একটা গাছ মোটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। ফলে ওর সেকেন্ডারি বৃদ্ধি হয় না, বৃদ্ধি হয় না। এর বাইরে আরেকটা জিনিস আমরা একটু আগে দেখে আসছি, মূলের ভাস্কুলার বান্ডল কেমন? অরিও। মূলের ভাস্কুলার বান্ডল অরিও, সেটাও একটা বৈশিষ্ট্য। এখন আমরা উদ্ভিদ সারির তত্ত্ব দেখতে চাই। তো কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? তাহলে কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? দেখো, ফসফরাসের অভাবে পাতা ও ফুল ঝরে পড়ে। এই যে ম্যাগনেসিয়াম, এটা কি জন্য লাগে বলতো? ক্লোরোফিলের জন্য। ক্লোরোফিল কোন কাজে লাগে বলতো? সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণে মানে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না ক্লোরোফিল না হলে। ক্লোরোফিল না হলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। তাহলে ভাইয়া খেয়াল করো, ফসফরাসের অভাবে পাতা ও ফুল ঝরে পড়ে, আর ম্যাগনেসিয়াম এইটার অভাবে হচ্ছে ক্লোরোফিল খাদ্য তৈরি করতে পারে না, অর্থাৎ একটা উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। হ্যাসো স্ল্যাক চক্রে C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কি? তোমার অ্যাকচুয়ালি এই যে হ্যাসো স্ল্যাক চক্র, এটা কিসের চক্র বলতো? উদ্ভিদ খাদ্য তৈরি করে কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একটা উদ্ভিদ খাদ্য তৈরি করে। তো এটার 2টা ধাপ আছে, আলোক নির্ভর
আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। আলোক নিরপেক্ষ অর্থাৎ ব্যাপারটা এমন যে আলোক নির্ভর বলতে এখানে সূর্যালোক ডিরেক্ট কাজে লাগে, আর আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা এখানে সূর্যালোক ডিরেক্ট কাজে লাগে না, এই জন্য আলোক নিরপেক্ষ পর্যায়কে অন্ধকার পর্যায় বলে। আলোক নিরপেক্ষ যে পর্যায় সেটাকে কি পর্যায় বলে ভাইয়া? আবারও বলো, অন্ধকার পর্যায় বলে। এখন আসো, এই আলোক নির্ভর অধ্যায় কোথায় হয়? থাইলাকয়েড মেমব্রেনে। ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড, এই যে এখানে এরকম থাইলাকয়েড আছে না, এই যে থাইলাকয়েড, এগুলো হচ্ছে একটা থাইলাকয়েড। এই থাইলাকয়েড মেমব্রেনে হয় আলোক নির্ভর অধ্যায়। আর আলোক নিরপেক্ষ অধ্যায় হয় হচ্ছে স্ট্রোমাতে। এই যে এই মাঝখানের যে স্ট্রোমা, এখানে হয় হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এবং আলোক নির্ভর অধ্যায়ে সূর্যের আলো থেকে রাসায়নিক শক্তি তৈরি হয়, অর্থাৎ সূর্যালোক থেকে রাসায়নিক শক্তি তৈরি হয়। সূর্যালোক থেকে রাসায়নিক শক্তি তৈরি হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা, সেখানে ওই রাসায়নিক শক্তি থেকে খাদ্য তৈরি হয়। এই রাসায়নিক শক্তি ইউজ করে, মানে ব্যাপারটা এরকম, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয় গ্লুকোজ, মানে খাদ্য উদ্ভিদের। এখানে এই যে রাসায়নিক শক্তিটা তৈরি হলো, এটা কাজে লাগে। এই রাসায়নিক শক্তিকে কাজে লাগায় কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজটা তৈরি হয়। ঠিক আছে? এখন এই যে আলোক নির্ভর অধ্যায় থাইলাকয়েড মেমব্রেনে হচ্ছে, এখানে এই আলোক নির্ভর অধ্যায়ে এই যে সূর্যালোক থেকে রাসায়নিক শক্তি বলতে কি বোঝায় জানো? এটিপি বোঝায়। এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস কে বোঝায়। রাসায়নিক শক্তি বলতে এটিপি বোঝায়, এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস কে বোঝায়। ক্লিয়ার? তো সূর্যালোক থেকে কি তৈরি হচ্ছে ভাইয়া? রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে। সূর্যালোক থেকে তৈরি হচ্ছে রাসায়নিক শক্তি। ওকে, আচ্ছা। তো এই যে রাসায়নিক শক্তি, এই যে এটিপি তৈরির প্রক্রিয়া বা এনএডিপি-এইচ2 তৈরির প্রক্রিয়া, এটাকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন। আর যেহেতু সূর্যের আলোর উপস্থিতিতে হয়, তাই এটাকে বলে ফটোফসফোরাইলেশন। এটা আবার দুই রকম, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ সালোক সংশ্লেষণকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। সূর্যের আলোর উপস্থিতিতে যেটা হয় সেটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়া, আর সূর্যের আলোর অনুপস্থিতিতে যেটা হয় সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়ের বিক্রিয়া। তো আলোক নির্ভর অধ্যায়ের বিক্রিয়া হয় থাইলাকয়েড মেমব্রেনে, আলোক নিরপেক্ষ অধ্যায়ের বিক্রিয়া হয় হচ্ছে স্ট্রোমাতে। এবং আলোক নির্ভর অধ্যায়ে সূর্যের আলো থেকে রাসায়নিক শক্তি তৈরি হয় বা এটিপি তৈরি হয়। এটিপি তৈরির প্রক্রিয়াকে বলে ফটোফসফোরাইলেশন। এটা আবার দুই রকম, চক্রীয় এবং অচক্রীয়। চক্রীয় এবং অচক্রীয়। এখন আসো, আলোক নিরপেক্ষ অধ্যায়ে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয়। এবং এইটা তৈরি হওয়ার জন্য, মানে এটা আবার কয়েক ধরনের উদ্ভিদ আছে। C3 উদ্ভিদ আছে, C4 উদ্ভিদ আছে। ব্যাপারটা কেমন? কিছু উদ্ভিদ আছে শীতকালীন, মানে শীতকাল কম তাপমাত্রা পছন্দ করে, তারা হচ্ছে C3 উদ্ভিদ। যারা একটু বেশি তাপমাত্রা পছন্দ করে তারা C4 উদ্ভিদ। তাহলে C3 উদ্ভিদের ক্ষেত্রে হয় হচ্ছে ক্যালভিন চক্র। অর্থাৎ ব্যাপারটা এমন যে, ধরো তুমি ঢাকা থেকে খুলনায় যেতে চাও, কেউ একজন ট্রেনে যাবে, কেউ একজন বাসে যাবে, কেউ একজন প্লেনে যাবে, তাই না? তো ওরকম যে C3 উদ্ভিদগুলা ক্যালভিন চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করে। C4 উদ্ভিদগুলা হ্যাসো স্ল্যাক চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করে। আরেকটা প্রক্রিয়া আছে ক্যাম প্রক্রিয়া। অর্থাৎ পাথরকুচির যে উদ্ভিদ আছে, পাথরকুচি উদ্ভিদ, পাথরকুচির যে গোত্র সেটাকে বলা হয় ক্রাসুলেসি। তো এই সিটা আসছে, ক্যামের সিটা আসছে ক্রাসুলেসি থেকে। ক্রাসুলেসি অ্যাসিড মেটাবলিজম। তো পাথরকুচিতে হয় ক্যাম প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ বা অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণের যে খাদ্য, সেই খাদ্যটা তৈরি হয়। তো এই ক্যালভিন চক্র হচ্ছে C3 চক্র, আর হ্যাসো-স্ল্যাক চক্র হচ্ছে C4 চক্র। তো এই যে দুইটা চক্র, এই দুইটা চক্রের বেসিক পার্থক্য আসলে তোমাকে জানতে হবে। ঠিক আছে, আমরা একটু ক্যালভিন আর হ্যাসো-স্ল্যাক চক্রের বেসিক পার্থক্যটা একটু দেখি। একটা হচ্ছে ক্যালভিন চক্র আর একটা হচ্ছে হ্যাসো-স্ল্যাক চক্র। কি বললাম? একটা ক্যালভিন চক্র বলে আর একটাকে বলা হয় হ্যাসো-স্ল্যাক চক্র। তো খেয়াল করো, ক্যালভিন চক্রের ক্ষেত্রে আমরা ফার্স্টে একটু জানবো যে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়, মানে এটাকে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা বলে। কার্বন ডাই অক্সাইড গ্রহীতাকে, এটা হচ্ছে RUBP ক্যালভিন চক্রের ক্ষেত্রে, RUBP।
রাইবুলোজ 1,5 বিসফসফেট। কি বলে এটাকে? রাইবুলোজ 1,5 বিসফসফেট। আর এটাকে বলে পিইপি, ফসফোইনল পাইরুভেট। ফসফোইনল পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এই যে পিইপি, এটাকে বলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে পিপি হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, আর এখানে আরইউবিপি হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহীতা হচ্ছে ক্যালভিন চক্রের ক্ষেত্রে আরইউবিপি, হ্যাসোস্ল্যাক চক্রে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখন এই যে কার্বন ডাই অক্সাইড আর আরইউবিপি যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়ার যে কাজটা, ধরো দুইজনের ভিতর ভালোবাসা হচ্ছে, এই ভালোবাসার ক্ষেত্রে একজন মধ্যস্থতাকারী আছে, একজন এনজাইম আছে। সে এনজাইম নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। সে এনজাইম নাম হচ্ছে রুবিস্কো। তোমরা পড়ছো যে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে রুবিস্কো। এনজাইম যদি না থাকতো তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে আরইউবিপি যুক্ত হইতো না, তাহলে উদ্ভিদ কোনোদিন খাদ্য তৈরি করতে পারতো না। আর উদ্ভিদ খাদ্য তৈরি না করতে পারলে উদ্ভিদ পৃথিবীতে থাকতো না। আর উদ্ভিদ পৃথিবীতে না থাকলে অক্সিজেন কই থেকে আসতো? এমনিতেও তুমি থাকতে না, কারণ উদ্ভিদের তৈরি করা খাদ্যই তুমি খেয়ে বেঁচে থাকো। উদ্ভিদের তৈরি করা খাদ্যই তুমি খেয়ে বেঁচে থাকো। ঠিক আছে, এটা হচ্ছে আসল কথা। তাহলে আমাদের এইখানের এনজাইমটার নাম কি? রুবিস্কো। এটা হচ্ছে পিইপি কার্বক্সিলেজ। পিইপি মানে পিইপি মানে তো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। পিইপি কার্বক্সিলেজ, এটাকে বলা হয় পিইপি কার্বক্সিলেজ। তাহলে এখানে আর প্রথম স্থায়ী পদার্থ কোনটা? আর আসে ক্যালভিন চক্র মানে C3 চক্র, মানে C3 উদ্ভিদে হয় তো, এই জন্য ক্যালভিন চক্রকে C3 চক্র বলে। হ্যাসোস্ল্যাক চক্রকে C4 চক্র বলে, কারণ এটা হ্যাসোস্ল্যাক মানে হ্যাসোস্ল্যাক বিজ্ঞানী আবিষ্কার করছে, আর এটা ক্যালভিন আবিষ্কার করছে, সেটাকে সেজন্য ক্যালভিন চক্র বলে। আচ্ছা, এটাকে C3 কেন বলে? C3 মানে 3 কার্বন, আর C4 মানে 4 কার্বন। কারণ প্রথম স্থায়ী পদার্থ যেটা, ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ যেটা, সেটা হচ্ছে 3PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। মানে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, তাই এটাকে C3 চক্র বলে। বা যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, তাই এই চক্রকে, এই উদ্ভিদগুলোকে C3 উদ্ভিদ বলে। আচ্ছা, আর এখানে যে প্রথম স্থায়ী পদার্থ সেটা হচ্ছে, তোমরা জানো যে ওয়া। ওয়া মানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে হ্যাসোস্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থকে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাসোস্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন তোমাকে একটা মজার জিনিস বলি, তুমি শ্বসনের ধাপগুলা দেখছো না? শ্বসনের ধাপগুলা কি কি বলতো? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, পাইরুভিক অ্যাসিডের জারণ। এই পাইরুভিক অ্যাসিডের জারণেই তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। ফলে পাইরুভিক অ্যাসিডের জারণ যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিও তাই। হ্যাঁ, তারপরেই আছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র, আর লাস্টে হচ্ছে ইটিসি। তো এই যে ক্রেবস চক্র, এখানে আবাসিক অণু হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাইলে আমাদের শ্বসন যেটা, তো সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য কি? এইটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আর এটা হচ্ছে শ্বসন। সালোক সংশ্লেষণ আমরা খাদ্য তৈরি করতেছি, উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে, সেই খাদ্যটা থেকে শক্তি তৈরি হচ্ছে শ্বসনে। শ্বসনের ধাপ চারটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র আর ইটিসি। তো পাইরুভিক অ্যাসিডের জারণ মানেই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এবং সেখানে তৈরি হচ্ছে আমার এই ক্রেবস চক্রে আবাসিক অণু হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আর C4 চক্র বা হ্যাসোস্ল্যাক চক্রের স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ফলে এই জায়গাটা প্যাচ লাগানো যাবে না। তাহলে C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কি? মাত্র দেখে আসলাম। C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে আমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, দেখছো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই প্রশ্নগুলাই বারবার আসে, ঘুরে ফিরে আসে, বারবার এই প্রশ্নগুলাই আসে, এবং এই প্রশ্নগুলাই কিন্তু তোমার ঘুরে ফিরে আসে পরীক্ষায়। ঠিক আছে, একটা মিনিট।
ওকে, তাহলে এরপর চলে আসো, চক্রীয় ফটোফসফোরিলেশনের মাধ্যমে কত অণু এটিপি তৈরি হয়? এটা বেশ সুন্দর একটা প্রশ্ন। যে দেখো, আমরা এর আগে দেখলাম না যে এটিপি তৈরির যে প্রক্রিয়া, মানে আমাদের সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায়, সূর্যের আলো থেকে আমরা রাসায়নিক শক্তি তৈরি করি, মানে কি এটিপি তৈরি করি। তো এই ফসফোরিলেশন কিন্তু দুই রকম, একটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয়। মানে চক্রীয় মানে কি জানো, একটা চক্র, মানে ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন ঘুরে ফিরে আবারও ওই ফটোসিস্টেম 2 তে ফেরত আসে। তাহলে চক্রীয়তে কে যুক্ত? ফটোসিস্টেম 2 যুক্ত। আর অচক্রীয় কি? সরি, চক্রীয়তে কোনটা যুক্ত বলো তো? চক্রীয়তে কোনটা যুক্ত, ফটোসিস্টেম 2 যুক্ত নাকি অন যুক্ত? এটা একটু বলো। চক্রীয়তে কোনটা যুক্ত, ফটোসিস্টেম 2 যুক্ত নাকি অন যুক্ত? দেখো ফটোসিস্টেমটা এরকম হয়। আহা, একটু দেখাই। এই তাহলে ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1, এইটা। এখন দেখো, অচক্রীয় মানে হচ্ছে 2 থেকে একটা ইলেকট্রন অনে যায়, অন থেকে এখানে চলে আসে, আর ফেরত আসে না। তাইলে অচক্রীয়তে 2 যুক্ত আর অন যুক্ত। আর চক্রীয় যেটা, সেটা হচ্ছে এই অন থেকে, ধরো এইখানে যার কাছে গেছিল সেইটা থেকে, ধরো এখানে একজনের থাকার কথা ছিল, সে আসে নাই, তাহলে কি করে বলতো? ধরো একটা মেয়েকে একটা ছেলে বলছে যে তুমি আসো, আমি তোমাকে বিয়ে করব, কাজী অফিসে চলে আসো। তো এই মেয়ে তো বাসা থেকে পালায় আসছে, এসে দেখে ছেলে আসে নাই, তাহলে মেয়ে কি করবে? ঘুরে ফিরে আবারও বাসায় ফেরত আসতে হবে। ওরকম যে ফটোসিস্টেম অন থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন যদি এখানে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পায়, তাহলে ঘুরে ফিরে আবারও জায়গা মতো চলে আসে। তাহলে ফটোসিস্টেম অনের সাথে যুক্ত হচ্ছে চক্রীয়, ফটোসিস্টেম অনের সাথে যুক্ত হচ্ছে চক্রীয়, আর অচক্রীয় যুক্ত 2 আর অনের সাথে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। এবং আরেকটা ব্যাপার, চক্রীয়তে কয় অণু এটিপি তৈরি হয় বলতো? চক্রীয়তে কত অণু এটিপি তৈরি হয়? এটা খুবই সিম্পল, যে এভাবে অ মানে প্রথম অক্ষর, তাহলে 1 অণু এটিপি তৈরি হয়। আর চক্রীয়, এখানে 2 অণু এটিপি তৈরি হয়। তাহলে অ আ ক খ, অ হচ্ছে প্রথম অক্ষর, তাই এখানে 1 অণু এটিপি তৈরি হয়। চক্রীয়তে তৈরি হয় ভাইয়া 2 অণু এটিপি। কয় অণু এটিপি তৈরি হয়? 2 অণু এটিপি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস কি? গ্লুকোজ ভেঙে যাওয়া, অর্থাৎ শ্বসনের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। সেটা গ্লুকোজ থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ গ্লুকোজ ভেঙে তৈরি হয় কয় অণু পাইরুভিক অ্যাসিড বলতো? 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু তোমরা দেখছো যে বিক্রিয়াটা এরকম আসে, এই দিকে চলে আসে, তাই না? এই যে এখানে এখনো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এখানে এখনো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এবং এখানে একটার পর একটা ধাপ আছে, একটার পর একটা ধাপ আছে, এইভাবে ধাপের মাধ্যমে আসে। তোমরা দেখছো এই বিক্রিয়াটা, তাই না? তো এখানে ধাপ আছে কয়টা ভাইয়া? গ্লুকোজ থেকে যখন 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, টোটাল ধাপ আছে 9টা। গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড যখন তৈরি হয়, তখন ধাপ আছে টোটাল 9টা। টোটাল ধাপ আছে 9টা। এই 9টা ধাপের মধ্যে 3টা ধাপ হচ্ছে একমুখী, 1 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ, 9 নাম্বার ধাপ। এই 3টা ধাপ একমুখী। তাহলে 6টা ধাপ হচ্ছে উভমুখী। উভমুখী কয়টা ধাপ? 6টা ধাপ। এবং আমাদের আলটিমেট টার্গেট কি? শ্বসনে শক্তি পাওয়া, এটিপি পাওয়া। তাহলে আমাদের শ্বসনে আলটিমেট টার্গেট কিন্তু শক্তি পাওয়া বা এটিপি পাওয়া। এবং এই যে গ্লাইকোলাইসিস, এখানে কি কি পাওয়া যায় যদি তুমি দেখো, 2 অণু ডিরেক্ট এটিপি পাওয়া যায়, 2 অণু ডিরেক্ট এটিপি পাওয়া যায়, 2 অণু NADH2 পাওয়া যায়, আর 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাওয়া রেজাল্ট। 2টা এটিপি, 2টা NADH2, 2টা পাইরুভিক অ্যাসিড, 2টা এটিপি, 2টা NADH2 আর 2টা পাইরুভিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে 9টা ধাপ আছে। ক্রেবস চক্রের বিক্রিয়া আসলে কোথায় ঘটে? তাহলে আমাদের শ্বসনের 4টা ধাপ আছে, আমরা তখন দেখতেছিলাম মনে হয়, তাই না? এই যে দেখো, এই যে গ্লাইকোলাইসিস, এই যে 4টা ধাপ, এই 4টা ধাপ কোনটা কোথায় ঘটে? গ্লাইকোলাইসিসটা ঘটে সাইটোপ্লাজমে। কোথায় ঘটে ভাইয়া? দেখছো, এই গ্লাইকোলাইসিস, এটা দিয়ে মনে রাখবা সাইটোপ্লাজমে। আর এই দুগুলা ঘটে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কোথায় ভাইয়া? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আর ইটিসি ঘটে হচ্ছে ইনার মেমব্রেনে। মাইটোকন্ড্রিয়ার
ইনার মেমব্রেনে, ইনার মেমব্রেনে। মানে ব্যাপারটা এমন, ধরো একটা কোষ, এই কোষের মধ্যে এখানে মাইটোকন্ড্রিয়া আছে, এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো একটা কোষের ভিতরে ধরো মাইটোকন্ড্রিয়া আছে, তো এই সাইটোপ্লাজমে ঘটে হচ্ছে গ্লাইকোলাইসিস। আর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে এই যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গাতে ঘটে হচ্ছে তোমার বাকি দুইটা ধাপ, পাইরুভিক অ্যাসিডের জারণ এবং ক্রেবস চক্র, মানে এই ভিতরে ভিতরে যে ফাঁকা জায়গাটাকে আছে। আর এই যে ইনার মেমব্রেন, এইটা হচ্ছে ইনার মেমব্রেন, এইটা এই ইনার মেমব্রেনে হয় হচ্ছে ইটিসি। ইনার মেমব্রেনে হয় কোনটা ভাইয়া? ইটিসি। তাহলে ক্রেবস চক্রের বিক্রিয়া কোথায় ঘটে ভাইয়া? মাইটোকন্ড্রিয়ার। মাইটোকন্ড্রিয়ার কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে হচ্ছে। দেখছো মেডিকেলে 90 সালে এই প্রশ্নটা আসছে, মেডিকেলে 90 সালে এই প্রশ্নটা আসছে। এরপর চলে আসো, C4 উদ্ভিদের 5টা বৈশিষ্ট্য লেখো। কোন উদ্ভিদ ভাইয়া? এটা হচ্ছে C4 উদ্ভিদের 5টা বৈশিষ্ট্য। তো C4 উদ্ভিদ মানে হচ্ছে হ্যাসো-স্ল্যাক চক্র, মানে যাদের ক্ষেত্রে হ্যাসো-স্ল্যাক চক্র ঘটে। ঠিক আছে, তাইলে C4 উদ্ভিদ মানে যাদের ক্ষেত্রে হ্যাসো-স্ল্যাক চক্র ঘটে। প্রথম পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা তোমাকে একটু ফার্স্টেই মাথায় নিয়ে নিতে হবে, যে যেখানে হ্যাসো-স্ল্যাক চক্র ঘটে তারা হচ্ছে C4 উদ্ভিদ। তো C4 উদ্ভিদ মানে হ্যাসো-স্ল্যাক চক্র ঘটে, তুমি এভাবে বলতে পারো 1 নাম্বার পয়েন্ট হচ্ছে হ্যাসো-স্ল্যাক চক্র ঘটে। এখন এরা হচ্ছে একটু উচ্চ তাপমাত্রার উদ্ভিদ। কি তাপমাত্রার উদ্ভিদ ভাইয়া? একটু বেশি তাপমাত্রার উদ্ভিদ, অর্থাৎ কম তাপমাত্রায় এরা আসলে বাঁচে না, হ্যাঁ, একটু উচ্চ তাপমাত্রায় এরা কাজও করে, উচ্চ তাপমাত্রায় এবং উচ্চ তাপমাত্রায় জন্মায়। তারপর তুমি বলতে পারো যে এখানে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। ক্রাঞ্চ অ্যানাটমি কি? পাতায় বান্ডল সিট, ভাস্কুলার বান্ডল দেখছো? ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লোয়েম এরকম থাকে না, জাইলেম ফ্লোয়েম, ওর উপরে এক ধরনের সিট থাকে, আবরণ। ভাস্কুলার বান্ডলের উপর যে আবরণ সেটাকেই বলা হয় বান্ডল সিট। তুমি কি ব্যাপারটা বুঝছো? ভাস্কুলার বান্ডলের আবরণকে বলা হয় বান্ডল সিট, মানে আবরণ। তো বান্ডল সিট ক্লোরোপ্লাস্ট এরকম থাকে। তো বান্ডল সিট ক্লোরোপ্লাস্ট যেটা, তার চারদিকে হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকে, মেসোফিল ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ 2 রকম ক্লোরোপ্লাস্ট আছে এই C4 উদ্ভিদে, বান্ডল সিট ক্লোরোপ্লাস্ট, বান্ডল সিট ও মেসোফিল ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এখানে আছে। যেহেতু বান্ডল সিট এবং মেসোফিল ক্লোরোপ্লাস্ট আছে, তাই এই জিনিসটাকে বলে ক্রাঞ্চ অ্যানাটমি। কি বলে? ক্রাঞ্চ অ্যানাটমি। এই ব্যাপারটাকেই বলে ক্রাঞ্চ অ্যানাটমি। কি বলে? ক্রাঞ্চ অ্যানাটমি। আর একটা চমৎকার বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, এদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব মানে খুব অল্প হইলেও এদের এই হ্যাসো-স্ল্যাক চক্র সম্পন্ন করতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 0.1 ppm। কত ppm ভাইয়া? 0.1 ppm দরকার, 0.1 ppm। ঠিক আছে, আরো বৈশিষ্ট্য আছে, এভাবে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে আলোক শোষণ হয় না, আলোক শোষণ হয় না। তাহলে আলোক শোষণ কোথায় হয় ভাইয়া? আলোক শোষণটা হচ্ছে, এটাকে ইংরেজিতে বলে ফটো রেসপিরেশন। তাহলে C3 উদ্ভিদে দেখা যায় আলোক শোষণ। আলোক শোষণ মানে বিকল্প প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা। অর্থাৎ কখনো কখনো C3 উদ্ভিদের ক্ষেত্রে যদি তাপমাত্রা বেড়ে যায়, তখন C3 উদ্ভিদগুলা তাদের যে কি বলা যায়, পত্ররন্ধ্র বন্ধ করে দেয়। পত্ররন্ধ্র বন্ধ করে দিলে ওদের খাদ্য তৈরি বন্ধ হয়ে যায়। ফলে উদ্ভিদ তখন পত্ররন্ধ্র বন্ধ থাকার কারণে, খাদ্য তৈরি বন্ধ হওয়ার কারণে তখন সে বিকল্প ব্যবস্থায় খাদ্য তৈরি করে। তাইলে C3 উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় আলোক শোষণ, আর C4 উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ক্রাঞ্চ অ্যানাটমি। C3 উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় আলোক শোষণ, C4 উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ক্রাঞ্চ অ্যানাটমি। C4 উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় ক্রাঞ্চ অ্যানাটমি। সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়াটি লিখো এবং সালোক সংশ্লেষণের 2টা গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। তো সালোক সংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়াটা তোমরা সবাই মোটামুটি পারো, এই বিক্রিয়াটা তোমরা সবাই দেখছো, তাই না? যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানি, এই যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানি, এখান থেকে কি তৈরি হয়? আচ্ছা, এখানে কি লাগে বলো তো? সূর্যের আলো লাগে? অবশ্যই সূর্যের আলো লাগে। ক্লোরোফিল লাগে? অবশ্যই লাগে। বলতো এই যে 4টা জিনিস লাগতেছে সালোক সংশ্লেষণে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা?
কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমার তৈরি হচ্ছে গ্লুকোজ। কি তৈরি হচ্ছে? গ্লুকোজ। 6টা পানি, 6টা অক্সিজেন। তাহলে এখানে আমার তৈরি হচ্ছে গ্লুকোজ, 6টা পানি, 6টা অক্সিজেন। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে কার্বন ডাই অক্সাইড, এটাকে তৈরি হচ্ছে গ্লুকোজ। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ, এই পানি থেকে পাওয়া যাচ্ছে অক্সিজেন। তাহলে পানি থেকে পাওয়া যাচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া। আর পানি থেকে যে অক্সিজেন তৈরি হচ্ছে, এটা একটা জারণ বিক্রিয়া। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা একটা বিজারণ বিক্রিয়া। এই জন্য বলে যে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা তৈরি হয়। আর তুমি তো জানো যে জারণ বিজারণ একসাথে ঘটে। তাহলে জারণ হয় পানির, আর বিজারণ হয় কার্বন ডাই অক্সাইডের। জারণ হয় পানির, বিজারণ হয় কার? কার্বন ডাই অক্সাইডের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা পাচ্ছি গ্লুকোজ, পানি থেকে পাচ্ছি অক্সিজেন। এখন বলছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দুইটা গুরুত্বপূর্ণ কাজ। উদ্ভিদ খাদ্য তৈরি করে। গুরুত্বপূর্ণ দুইটা কাজ হচ্ছে, উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে? সালোক সংশ্লেষণের সাহায্যে। নাম্বার 1, উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। আবার বলি, উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। এর বাইরে এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা দিয়ে কি হয় বলতো? এই যে তুমি বাইচে আসছো, এই যে নাক দিয়ে অক্সিজেন ঢুকাচ্ছ, এটা কোন অক্সিজেন? এটা হচ্ছে এই অক্সিজেন। তাহলে তুমি যে বেঁচে আসছো, নাক দিয়ে অক্সিজেন ঢুকাচ্ছ, এটা হচ্ছে এই অক্সিজেনটাই। তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ কাজ। সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে 5টা পার্থক্য লেখো। তাহলে এই পার্থক্যটা কিসের? সালোক সংশ্লেষণ এবং শ্বসনের পার্থক্য। এখন এইটা তুমি যদি সালোক সংশ্লেষণটা পড়ো বা সালোক সংশ্লেষণের বৈশিষ্ট্যগুলো পারো, তাইলেই তো হচ্ছে। আমি তোমাকে একটা সিম্পল ব্যাপার বলি, এই যে বিক্রিয়াটা তুমি দেখলা না, এই যে বিক্রিয়াটা তুমি দেখলা যে কার্বন ডাই অক্সাইড পানি থেকে এটা তৈরি হচ্ছে, এটা তো সালোক সংশ্লেষণের বিক্রিয়া। আচ্ছা, বিক্রিয়া উল্টায় দাও, যে এইটা থেকে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হচ্ছে আর এটিপি তৈরি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে শ্বসনের বিক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পানি থেকে গ্লুকোজ তৈরি হয়, আর শ্বসনে এইগুলা থেকে কার্বন ডাই অক্সাইড পানি তৈরি হয় আর এটিপি তৈরি হয়। এটা একটা সুন্দর পার্থক্য হয়ে গেল, তাই তো? আর সালোক সংশ্লেষণের উদ্দেশ্য কি? খাদ্য তৈরি করা। শ্বসনের উদ্দেশ্য কি বলতো? শক্তি তৈরি করা। সালোক সংশ্লেষণ কখন হয়? সালোক সংশ্লেষণ সাধারণত সূর্যের আলোর উপস্থিতিতে হয়। সূর্যের আলো ছাড়াও, মানে আলোক নির্ভরতায় তো সূর্যের আলো লাগেই, কিন্তু শ্বসন দিন-রাত 24 ঘন্টা হয়। সালোক সংশ্লেষণ শুধুমাত্র মানে সূর্যের আলোর উপস্থিতিতে হয়, আলোক নির্ভর অধ্যায়টা। আর শ্বসন দিন-রাত 24 ঘন্টা হয়, প্রত্যেকটা কোষে হয়। সালোক সংশ্লেষণ কিন্তু শুধুমাত্র পাতায় হয়, সবুজ অংশে হয়। আর শ্বসন প্রত্যেকটা কোষে হয়। শ্বসন প্রত্যেকটা কোষে হয়। কি বলছি ভাইয়া? শ্বসন হচ্ছে প্রত্যেকটা কোষে হয়। তাহলে বলতে পারো যে কি কি উৎপাদ কি, উপাদান কি, উৎপাদ কি, তারপর হচ্ছে তোমার কি বিক্রিয়ক কি, উৎপাদ কি। হ্যাঁ, সালোক সংশ্লেষণের উল্টাই দিলে শ্বসনের বিক্রিয়ক উৎপাদ হয়ে গেল। এইগুলাই হচ্ছে এদের পার্থক্য। যেমন সালোক সংশ্লেষণ যেটা, এটা একটা উপচিতি বিক্রিয়া। কি বিক্রিয়া? উপচিতি। আর শ্বসন হচ্ছে একটা অপচিতি বিক্রিয়া। শোনো, উপচিতি মানে কোনো কিছু তৈরি হওয়া, আর অপচিতি মানে কোনো কিছু ভেঙে যাওয়া। তাহলে সালোক সংশ্লেষণ একটা উপচিতি, শ্বসন হচ্ছে একটা অপচিতি। শ্বসন কি ভাইয়া? একটা অপচিতি। সালোক সংশ্লেষণ ঘটে ক্লোরোপ্লাস্টে, শ্বসন ঘটে সব কোষে। এটা ঘটে 24 ঘন্টা, এটা ঘটে সূর্যের আলোতে। এটা উৎপাদ, সালোক সংশ্লেষণ উৎপাদ এইটা, সরি বিক্রিয়ক এটা, উৎপাদ এইটা। শ্বসনের বিক্রিয়ক এটা, উৎপাদ এইটা। আর এটিপি তৈরি হয়। এই তো পার্থক্য। তাহলে জীব প্রযুক্তিতে চলে আসো। এটাও আমাদের শর্ট সিলেবাসের একটা চ্যাপ্টার। জীব প্রযুক্তির ক্ষেত্রে এটাও আমাদের শর্ট সিলেবাসের একটা চ্যাপ্টার। তো প্লাজমিড কে আবিষ্কার করেন? তার আগে তোমরা আমাকে একটু বলো তো যে টিস্যু কালচারের জনককে, টিস্যু কালচারের জনককে, এটা একটু বলো। টিস্যু কালচারের জনককে?
আচ্ছা, ওসমান হাদি কি মারা গেছে? টিস্যু কালচারের জনক হচ্ছেন হ্যাভারল্যান্ড। আবারও বলি, টিস্যু কালচার যেটা, এটার জনক হচ্ছেন ভদ্রলোক হ্যাভারল্যান্ড। ওনার নাম হচ্ছে হ্যাভারল্যান্ড, মনে থাকবে। তাহলে টিস্যু কালচার জনক কে ভাইয়া? হ্যাভারল্যান্ড। এটা যেন আমাদের একটু মনে থাকে, ঠিক আছে? ওকে। আর প্লাজমিড আবিষ্কার করেন হচ্ছে ল্যাডারবার্গ। প্লাজমিড জিনিসটা কি? দেখো, ধরো একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি আদিকোষী না? ব্যাকটেরিয়াটা কি আদিকোষী? অবশ্যই আদিকোষী। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের আদিকোষী। এখন তুমি আমাকে একটা জিনিস বলো যে ব্যাকটেরিয়া আদিকোষী, আর কি আদিকোষী আছে? একটা কোষের দুইটা অঙ্গাণু আছে, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। এই যে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, এই দুইটাও কিন্তু আদিকোষী। তাহলে একটা ব্যাকটেরিয়া যেমন আদিকোষী, আর ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এই দুইজনও কিন্তু আদিকোষীয় বৈশিষ্ট্য সম্পন্ন, এই দুটো অঙ্গাণু। আচ্ছা, ব্যাকটেরিয়া আদিকোষী, তা আদিকোষীতে কি থাকে? 70S রাইবোজোম, তাই না? আদিকোষে থাকে হচ্ছে 70S রাইবোজোম, তাই তো? নিজস্ব রাইবোজোম আছে। আদিকোষে বৃত্তাকার ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ থাকবে। তো ব্যাকটেরিয়া একটা আদিকোষী জীব যার বৃত্তাকার ডিএনএ আছে, ওকে। কিন্তু ব্যাকটেরিয়ার বডির ভিতর আরেকটা জিনিস আছে, প্লাজমিড। কি আছে? ব্যাকটেরিয়ার বডির মধ্যে আরেকটা জিনিস আছে যার নাম প্লাজমিড। এই প্লাজমিড হচ্ছে ডিএনএ। এই প্লাজমিডও ডিএনএ, প্লাজমিডের ভিতরও ডিএনএ আছে, এবং এই ডিএনএ গুলা রেপ্লিকেট করতে পারে। এবং এই ডিএনএটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য প্লাজমিডকে বিভিন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বাহক হিসেবে বা ভেক্টর হিসেবে কাজে লাগে। তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাহক হিসেবে কোনটা কাজে লাগে? প্লাজমিড। কেন? প্লাজমিডের নিজস্ব ডিএনএ আছে, প্লাজমিডের নিজস্ব ডিএনএ আছে, তাই এটাকে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। বায়োগ্যাসের প্রধান উৎপাদক বা প্রধান উপাদান কি? এটা হচ্ছে ইথেন গ্যাস। অর্থাৎ বায়োগ্যাস জিনিসটা কি? বায়োগ্যাস হচ্ছে মানে পরিবেশের ক্ষতি না করে তৈরি করা গ্যাস। যেমন ধরো গোবর, তোমার বাসায় গরু আছে 10টা, গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায়, যেই গ্যাসের সাহায্যে হচ্ছে ইলেকট্রিসিটি তৈরি করে সেটা দিয়ে রান্না করা যায়, সেটা দিয়ে মানে ঘর বাড়ির বাতি জ্বলে, ফ্যান চলে, এগুলা। তো বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে ইথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটা ভাইয়া? ইথেন। খুলনা বিশ্ববিদ্যালয়ও হবে, হ্যাঁ, আমরা এটা খুলনা আর ঢাকা টার্গেট করে করছি। তো বায়োগ্যাস প্রধান উৎপাদক বা উপাদান হচ্ছে ভাইয়া ইথেন। কি বলছি ভাইয়া? ইথেন। নিচের কোনটা রেস্ট্রিকশন এনজাইম না? তো এখানে দেখো, এই যে ইকো R1, হ্যাঁ, ইকো R1 আছে, তো ইকো R2 আছে, কিন্তু ধরো এখানে আছে ইকো R2, এরকম দুইটা আছে। হিন্দ 3 দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে হিন্দ 3 আছে। এরপর হচ্ছে BAMH1 আছে, এরপর আরো আছে যে HPA2 আছে। এইগুলা হচ্ছে তোমার রেস্ট্রিকশন এনজাইম। তাহলে এইটা রেস্ট্রিকশন এনজাইম না, এটা রেস্ট্রিকশন এনজাইম না। রেস্ট্রিকশন এনজাইম গুলো কোনগুলো? এই যে হিন্দ 3, BAMH1, ইকো R1, ইকো R2, HPA2, এগুলা। ভুট্টাকে খরা প্রতিরোধী উদ্ভিদ হিসেবে তৈরি করতে কোন জিনটা ব্যবহার করা হয়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসলে আসে। হ্যাঁ, যে ভুট্টাকে খরা প্রতিরোধী করতে কোনটা, তারপর এইটা করতে কোনটা, ওইটা করতে কোনটা। তাহলে একটু কষ্ট করে এই জায়গাগুলো একটু কষ্ট করে হইলেও আমাদের পড়তে হবে, ঠিক আছে? কারণ এই জায়গাগুলো হচ্ছে পরীক্ষায় আসে এবং বেশ ভালো রকম আসে। তো এখানে একটু বলি যে নিফ জিন নামক একটা জিন আছে, নাইট্রোজেন সংবন্ধনে লাগে। নাইট্রোজেন সংবন্ধনে লাগে হচ্ছে, সংবন্ধনে লাগে কোন জিন? নিফ জিন, নিফ জিন। আর ভুট্টার ক্ষেত্রে কি হয় আমি বলি, যে ভুট্টা কিন্তু দেখবা যে অনেক গরমেও ভুট্টা বেঁচে থাকতে পারে। তো আগে কিন্তু এটা ছিল না, এটা নতুন হচ্ছে বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে ভুট্টাকে খরা প্রতিরোধী করছে। ভুট্টাকে খরা প্রতিরোধী করছে, যে সিএসপি বি জিন ঢুকাই দিছে। কোন জিন ঢুকাই দিছে? সিএসপি বি জিন। আরো একটা আছে, বাদাম আছে না, বাদাম, পিনাট বা বাদাম, বাদাম লবণাক্ততা সহিষ্ণু করতে, বিশেষ করে লবণাক্ত অঞ্চলে, এই যে সমুদ্রের উপকূলে যদি তুমি বাদাম ফলাইতে চাও, পিনাট লবণাক্ততা সহিষ্ণু করতে হচ্ছে কোনটা করছে জানো?
বলতো পিনাট লবণাক্ত সহিষ্ণু করতে কোনটা করছে? এইটা। তাহলে লবণাক্ত সহিষ্ণু করতে হচ্ছে এইটা করছে, বাদামকে লবণাক্ত যেন না হয়। এইটা হচ্ছে তোমার ভুট্টাকে খরা প্রতিরোধী করতে। আর নাইট্রোজেন সংবন্ধনে লাগে কোন জিন? নিফ জিন। নাইট্রোজেন সংবন্ধনে কোন জিন লাগে ভাইয়া? নিফ জিন। ওকে। মানব জিনোমে ক্ষারজ যুগলের সংখ্যা হচ্ছে 300 মিলিয়ন। মানব জিনোমে ক্ষারজ যুগলের সংখ্যা কত? 300 মিলিয়ন। জিন ক্লোনিং বলতে কি বোঝায়? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপগুলা বলো। তো প্রথমত জিন ক্লোনিং বলতে বোঝানো হয় খুব সহজ, যে একটা জিন থেকে হুবহু ওই জিনের একেবারে আগা মাথা সব সেম থাকবে, অর্থাৎ কোন রকম চেঞ্জ হয় না। ক্লোন মানে হুবহু কোনো কিছু তৈরি করা। আবারও বলি, ক্লোন যেটা বোঝায়, ক্লোন বলতে বোঝায় হচ্ছে হুবহু কোনো কিছু তৈরি করা, হুবহু কপি করা। ঠিক আছে, এইটা হচ্ছে জিন ক্লোনিং। এবং এই জিন ক্লোনিং এ কিন্তু প্লাজমিড লাগে। এটা একটা তথ্য যে জিন ক্লোনিং এও হচ্ছে প্লাজমিড লাগে। জিন ক্লোনিং এও হচ্ছে প্লাজমিড লাগে। আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে ধাপগুলা এখানে বলতে বলা হয়েছে, ধাপগুলা হচ্ছে, আমি কি লিখে দিব? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে ধাপগুলা খুব সিম্পল। এই যে ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ, ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ নাম্বার 1। তাহলে নাম্বার 1 ধাপটা হচ্ছে ডিএনএ নির্বাচন ও পৃথকীকরণ। 2 নাম্বার বাহক নির্বাচন। বাহক নির্বাচন, কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন। কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন। আচ্ছা, তোমরা অনেক সময় জিজ্ঞেস করো ভাই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা কি? এটা হচ্ছে, ধরো এখানে একটা ডিএনএ আছে, ধরে নিচ্ছি এটা একটা ডিএনএ, এটা একটা প্লাজমিড, ঠিক আছে। এখন এই ডিএনএ এর একটা অংশ যেখানে তোমার কাঙ্ক্ষিত জিন আছে, অর্থাৎ ব্যাপারটা এমন যে একটা জিন তোমার লাগবে, যেটা তোমার দরকার। তো এই জিনটা হচ্ছে এই জায়গা আছে, তো এই জিনটাকে তোমার লাগবে, তাহলে ডিএনএ এখান থেকে কাটা হয়। আবার প্লাজমিডের এখান থেকে কাটা হয়। কেন? কারণ প্লাজমিডের এটুক কেটে ফেলে দেওয়া হয়, এটুক কেটে ফেলে দেওয়া হয়েছে। আর এই যে যতটুকু আমার দরকার ওইটা এনে এনে লাগাই দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ডিএনএ এর দরকারিটুকু প্লাজমিডের ওইটুক কেটে ফেলে এখানে লাগাই দেওয়া হয়। তখন এইটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এই ডিএনএটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, এই রিকম্বিনেন্ট ডিএনএটাই পরবর্তীতে হচ্ছে, এখন এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তুমি পাইলা, এই যে আমরা এই অংশটা এখানে এনে ঢুকাই দিলাম, এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, এই রিকম্বিনেন্ট ডিএনএ, এখন এটা কি অ্যাকচুয়ালি একটা প্লাজমিড না? প্লাজমিড যেটা কাঙ্ক্ষিত জিন ঢুকাই দিছি আমরা। এই প্লাজমিডের জায়গা কোথায় বলো তো? ব্যাকটেরিয়ার বডিতে। এই প্লাজমিডটাকে ধরো এনে একটা ব্যাকটেরিয়া আছে, এটা একটা ব্যাকটেরিয়া, আর প্লাজমিড কোথায় থাকে? ব্যাকটেরিয়ার বডিতে। তাহলে এই যে প্লাজমিড আমি বাইর করে এনে ব্যাকটেরিয়ার বডি থেকে বাইর করে আই না, এখানে আমার দরকারি যে জিনটুক, সেই জিনটুক এখানে প্লাজমিডের সাথে জোড়া লাগাই দিছি। তো এই যে এখানে ফার্স্টে কাটা লাগছে দুইটাই, তারপর জোড়া লাগানো লাগছে। তো কাটার জন্য লাগে রেস্ট্রিকশন এনজাইম। যখন আমরা কাটছি তখন ওই কাটার জন্য লাগে হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগানোর জন্য লাগে লাইগেজ এনজাইম। তাহলে একটু আগে আমরা কোনটা রেস্ট্রিকশন এনজাইম কোনটা রেস্ট্রিকশন এনজাইম না সেই জিনিসটা জানলাম। কোনটা রেস্ট্রিকশন এনজাইম কোনটা রেস্ট্রিকশন এনজাইম না সেই জায়গাটা একটু জানলাম। আর লাইগেজ এনজাইম দিয়ে হচ্ছে জোড়া লাগানো হয়। তো খেয়াল করো, তুমি একটা প্লাজমিড ফার্স্টে নিছিলা, প্লাজমিড কেটে ওইখানে হচ্ছে দরকারি জিনটুকু ঢুকাই দেওয়া হয়েছে, তাহলে তৈরি হয়ে গেছে রিকম্বিনেন্ট ডিএনএ। ওটাকে ব্যাকটেরিয়ার বডিতে ঢুকাই দেওয়া হয়েছে। তো ব্যাকটেরিয়া কি করে? অল্প সময়ে একটা ব্যাকটেরিয়া থেকে অনেক ব্যাকটেরিয়া, মানে ব্যাকটেরিয়া খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। তখন এই প্লাজমিডটাও অনেক সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, তাহলে প্রচুর এরকম রিকম্বিনেন্ট প্লাজমিড পেয়ে গেলে তুমি, সেখান থেকে তোমার কাঙ্ক্ষিত দরকারি যে জিনটা, এরকম কোটি কোটি দরকারি জিন তুমি তৈরি করতেছো। এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তো ফার্স্টে বাহক মানে হচ্ছে এই প্লাজমিডটা, তারপর কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন, তারপর হচ্ছে এই যে সিলে এটাকে প্লাজমিডে স্থাপন। তাহলে ছেদনকৃত ডিএনএ কে প্লাজমিডে স্থাপন, ডিএনএ কে প্লাজমিডে স্থাপন, ছেদনকৃত ডিএনএ কে প্লাজমিডে স্থাপন। ছেদনকৃত ডিএনএ কে কোথায় স্থাপন ভাইয়া? প্লাজমিডে স্থাপন। এরপরে কি বলতো? এরপর হচ্ছে পোষক নির্বাচন। পোষক, ওই যে বললাম একটা ব্যাকটেরিয়ার বডিতে এই প্লাজমিডটাকে ঢুকাইতে হবে, তাহলে ব্যাকটেরিয়াটাই হচ্ছে পোষক।
তাহলে ব্যাকটেরিয়াটাই হচ্ছে পোষক, পোষক নির্বাচন। তাহলে পোষকটা নির্বাচন করলা, এরপরে হচ্ছে রিকম্বিনেন্ট এই যে প্লাজমিড ডিএনএটাকে এই পোষকের বডিতে ঢুকানো, এইটা হচ্ছে এরপরের ধাপ। রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক কোথায় ঢুকানো ভাইয়া? পোষকের বডিতে ঢুকানো, পোষকের বডিতে ঢুকানো। ঠিক এইভাবে আরো 2-3টা ধাপ আছে। এইটাই হচ্ছে টোটাল যে প্রসিডিওর সেটা। তাহলে জাস্ট এখানে তুমি যদি ধাপগুলা সুন্দর করে একটার পর একটা লিখো তাইলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে।